আচ্ছা, তাহলে আমরা একটু রিক্যাপ করি আমরা আসলে কি কি শিখছি। আমরা এই কোর্সে এই পর্যন্ত আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজ নিয়ে কথাবার্তা বলছি আমরা, ঠিক আছে? রেগুলার ল্যাঙ্গুয়েজ কি সেটার জন্য আমরা আসলে মাল্টিপল ডেফিনিশন শিখছি। রেগুলার ল্যাঙ্গুয়েজ একটা ক্লাস অফ ল্যাঙ্গুয়েজ যার জন্য সার্টেন সার্টেন কম্পিউটেশনাল মডেল আছে। আমরা আসলে রেগুলার এক্সপ্রেশন দেখছি, আমরা ডিএফএ দেখছি। এই দুইটাই হচ্ছে গিয়ে রেগুলার ল্যাঙ্গুয়েজকে জেনারেট স্ল্যাশ রেকগনাইজ করে। এরপরে আমরা হচ্ছে গত উইকে একটা স্পেশাল কম্পিউটেশনাল মডেল দেখছি যেটার নাম ছিল আসলে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন, এবং সেটা স্পেশাল ডিএফএ থেকে। কিরকম স্পেশাল? যে ডিএফ এর প্রপার্টিটা কি, তুমি যদি একটা পার্টিকুলার স্টেটে থাকো, এই অবস্থায় তুমি যদি একটা পার্টিকুলার লেটার দেখো, তাহলে দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি ওয়ান স্টেট, যে স্টেটে তুমি এখন যাবা। এনএফএ অন দি আদার হ্যান্ড, তুমি একটা পার্টিকুলার স্টেটে থাকা অবস্থায় তুমি যদি কোনো একটা লেটার দেখো, তাহলে ইউ ক্যান গো টু মোর দেন ওয়ান স্টেট, ইউ ক্যান ইভেন গো টু ফিউর দেন ওয়ান স্টেট, ইউ ক্যান চুজ টু ডাই। ঠিক আছে? এটাও অ্যালাউড এনএফএ। এবং প্রথম প্রথম এনএফএ দেখে মনে হতে পারে যে এনএফএস আর সিমিংলি মোর পাওয়ারফুল, বাট দে আর নট। দে আর অ্যাকচুয়ালি ইকুয়ালি পাওয়ারফুল, মানে দে আর as powerful as DFS, not in more powerful. মানে কোন একটা ল্যাঙ্গুয়েজের জন্য যদি এনএফএ থাকে তাহলে তার জন্য ডিএফএ আছে, ডিএফএ বানানো যাবে। ইনফ্যাক্ট আমরা এটা দেখছিলাম বাই শোয়িং এন অ্যালগোরিদম, যে অ্যালগোরিদম একটা এনএফএ থেকে একটা ডিএফএ কনভার্ট করে। ঠিক আছে? আহ, সুতরাং আমাদের কাছে এখন রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আরো একটা ডেফিনেশন আছে। রেগুলার ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যার জন্য একটা এনএফএ এক্সিস্ট করে, একটা এনএফএ বানানো যায়। যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা এনএফএ বানানো যায় সেটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। তাহলে আসলে আমাদের কাছে জাস্ট ইকুইভ্যালেন্ট তিনটা জিনিস আছে: রেগুলার এক্সপ্রেশন, ডিএফএ, এনএফএ। এটা সবাই আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজে ক্যারেক্টারাইজ করে। তাহলে আজকে আমরা আসলে যে টপিকটা পড়বো সেটা আসলে আমাদের মিড টার্মের জন্য লাস্ট একটা টপিক। মানে এটা হলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তারপরে বাকি যদি কোনো ক্লাস টাস থাকে সেগুলো জাস্ট বেসিক্যালি রিভিউ ক্লাস হবে, আর কিছু না। এবং এই টপিকটার নাম হচ্ছে ডিএফএ মিনিমাইজেশন। ডিএফএ মিনিমাইজেশন মানে কি? আসলে কোন একটা ল্যাঙ্গুয়েজের জন্য ইনফিনিটলি মেনি ডিএফএ পসিবল। যেমন আমি যদি মনে করো তোমাকে এটার জন্য ডিএফএ বানাতে পারি, বানাইতে বলি স্টার্টস উইথ কন্টেন্টস 1 1, এটার জন্য ডিএফএ কি হবে? খুবই সিম্পল ডিএফএ। হোপফুলি এই এই পয়েন্ট ইন টাইমে তোমরা এগুলোতে খুবই কমফোর্টেবল। এটার জন্য ডিএফএ হবে তোমার একটা স্টার্ট স্টেট, এখান থেকে 0 পাইলে তুমি এখানে থাকবে, বাট 1 পাইলে অ্যাডভান্স করবা, বিকজ ইউ হ্যাভ মেড সাম প্রগ্রেস। এই স্টেটে থাকা হচ্ছে তুমি যদি 0 পাও তাহলে হচ্ছে তোমার সকল প্রগ্রেস ডিস্ট্রয়েড হয়ে যাবে, সুতরাং ইউ গো ব্যাক। আবার এই স্টেটে তুমি একটা 1 দেখো, তাহলে হচ্ছে তুমি দুইটা 1 পেয়ে গেছো, 1 1 পেয়ে গেছো, যেটা তুমি সেটা তুমি পেয়ে গেছো। তারপর তুমি একটা অ্যাকসেপ্টেন্স স্টেটে যাবে, এটার উপর কি আসে ইউ ডোন্ট কেয়ার, তুমি অ্যাকসেপ্টেন্স স্টেটে থাকো। ওকে? তাহলে এইটা একটা ডিএফএ ফর দিস পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আমি এখানে ল্যাঙ্গুয়েজটাকে শর্ট হ্যান্ডে লিখছি, এটাকে আসলে আরো বড় করে লেখার কথা ছিল, যে আমার একটা সেট দিয়ে সেট গুলোতে নোটেশন দেখানোর কথা ছিল। বাট এইটা হচ্ছে কি আমাদের একটা ডিএফএ। আমি একটু বললাম যে প্রতিটা ল্যাঙ্গুয়েজের জন্য আসলে ইনফিনিটলি মেনি ডিএফএ পসিবল। এই ল্যাঙ্গুয়েজের জন্য আসলে ইনফিনিটলি মেনি ডিএফএ পসিবল। যেমন আমি চাইলে এই ডিএফএ তে এরকম একটা স্টেট অ্যাড করে দিলাম। ঠিক আছে? এটা কোনো কাজের স্টেট না, রাইট? বাট এখন কিন্তু দেখো ডিএফএ টা ডিফারেন্ট হয়ে গেছে না? মানে এটা অবশ্যই আগের ডিএফএ থেকে আলাদা, কারণ এখানে একটা এক্সট্রা স্টেট আছে। কিন্তু এটা কিন্তু এখন সেম ল্যাঙ্গুয়েজটাকে রেকগনাইজ করে। এটা আসলে কন্টেন্টস 1 1 যেসব স্ট্রিং আছে তাদেরকে অ্যাকসেপ্ট করবে, অন্যদেরকে রিজেক্ট করবে। এটা জাস্ট বেসিক্যালি একটা বেকার স্টেট, আসলে থাকা না থাকা একই কথা। বাট এটা কিন্তু একটা ডিএফএ যেটা আসলে এই ল্যাঙ্গুয়েজটাকে রেকগনাইজ করে। দেয়ারফর আমি যদি তোকে বলি যে এই ল্যাঙ্গুয়েজটাকে রেকগনাইজ করে এরকম একটা ডিএফএ বানায় দাও, অবভিয়াসলি তুমি যদি এটা দাও, এটা একটা কারেক্ট অ্যান্সার। ইট ইজ নট আ ভেরি গুড অ্যান্সার, বিকজ ওয়াই ইজ দিস স্টেট, মানে হোয়াট ইজ দিস স্টেট ইভেন ডুইং? দি অ্যান্সার ইজ নাথিং, বাট ইট ইজ নট আ রং অ্যান্সার। সেটাকে ফলো করতে পারছো? কেউ কিছু বলো। হ্যাঁ, ওকে। তাহলে এটা ইজ নট পসিবলি দ্য মোস্ট মোটিভেটিং এক্সাম্পল, বাট আসলে যেটা হয় অনেক ডিএফএ তে আসলে মানে তোমার এরকম কিছু রিডান্ডেন্ট স্টেট থাকতে পারে, মানে সেই রিডান্ডেন্সি হয়তো এটার মতো তো ইমিডিয়েটলি বোঝা না যেতে পারে। ঠিক আছে? যে এখান থেকে ইমিডিয়েটলি বোঝা যাচ্ছে যে দিস স্টেট ইজ জাস্ট ইউজলেস। স্টার্ট স্টেট থেকে কখনো এই স্টেটে পৌঁছানো যায় না, এটা জাস্ট একা একা ফ্লোটিং একটা স্টেট। এটা আসলে আমার ল্যাঙ্গুয়েজে কোনো চেঞ্জ করে না, এটা আসলে এই ডিএফএ টা যে ল্যাঙ্গুয়েজে রিকগনাইজ করে তাতে কোনো রকম চেঞ্জ আনছে। অনেক ক্ষেত্রে এই জিনিসটা, এই রিডান্ডেন্সিটা সাটল, ক্লিয়ারলি চোখের দেখায় বোঝা যায় না। ঠিক আছে? কিন্তু ওইটাই যাতে আমরা অ্যালগরিদমিকলি ডিটেক্ট করতে পারি, সেটার আগে আসলে সেটার জন্য আমরা ডিএফএ মিনিমাইজ করতে চাই। তার মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য আসলে ইনফিনিটলি মেনি ডিএফএ আছে, বাট এক্স্যাক্টলি একটা ইউনিক ডিএফএ আছে যেটা আসলে সবচেয়ে কম সংখ্যক স্টেট ব্যবহার করে। ঠিক আছে? মানে there are infinitely many DFAs
for a particular language, but there exists exactly one unique DFA that uses the smallest number of states. ঠিক আছে, এবং আমরা আসলে ওইটাইতে যাইতে চাই। আমাদেরকে একটা ডিএফএ দিয়ে দিবে, ওই ডিএফএ তে হয়তো কিছু রিডান্ডেন্ট স্টেট থাকবে, আমরা ওগুলোকে আইডেন্টিফাই করে মার্জ করে একটা নতুন ডিএফএ বানাবো, যে ডিএফএ ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে আগে যে ডিএফএটা ছিল সেটা যেই ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করতো এটাও সেই ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করবে, হাউএভার এটা উইল হ্যাভ ফিউয়ার স্টেটস। ঠিক আছে, তাহলে দিস ইজ আওয়ার গোল। আমি গোলটা বুঝতে পারছি যে এটা আমরা করতে চাই। একটু ক্লাস 1 দাও তো, if this makes sense, everything up to this point makes sense. Okay, the plus ones are coming in. তাহলে এটা আমরা করতে চাই, এটা আমরা কিভাবে করব সেটার জন্য আমাদের একটা পার্টিকুলার নোশনটা হচ্ছে কি, the notion of equivalent states. ইকুইভ্যালেন্ট স্টেটস মানে কি, মনে করো পি একটা স্টেট আর কিউ একটা স্টেট, পি আর কিউ ইকুইভ্যালেন্ট হলে আমরা তাদেরকে এভাবে লিখব। ঠিক আছে, এরকম তিনটা দাগ দিব। পি আর কিউ ইকুইভ্যালেন্ট হওয়ার মানে কি, হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে তুমি যেই স্ট্রিংই নাও না কেন, মনে করো তুমি একটা স্ট্রিং নাও ডাব্লিউ, যদি পি থেকে স্টার্ট করো, পি একটা স্টেট, পি থেকে স্টার্ট করো, তাহলে তোমার রেজাল্ট যা হবে কিউ থেকে স্টার্ট করলে রেজাল্ট তাই হবে। রেজাল্ট বলতে কি হচ্ছে, রেজাল্ট ইদার অ্যাকসেপ্টেন্স অথবা নট অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, আমি আবার বলি, পি আর কিউ ইকুইভ্যালেন্ট হওয়ার মানে ফর এভরি স্ট্রিং ডাব্লিউ, আমি যদি পি থেকে স্টার্ট করে ডাব্লিউ কে প্রসেস করি তাহলে রেজাল্ট যা হবে, কিউ থেকে স্টার্ট করেও ডাব্লিউ কে প্রসেস করে রেজাল্ট তাই। এবং রেজাল্ট মানে ইদার অ্যাকসেপ্টেন্স বা নন অ্যাকসেপ্টেন্স, মানে যদি পি আর কিউ ইকুইভ্যালেন্ট হয় দেন ফর এভরি স্ট্রিং ডাব্লিউ ইদার পি আর কিউ দুইজনই ডাব্লিউ কে অ্যাকসেপ্ট করবে, আমি যদি পি থেকে আর কিউ থেকে স্টার্ট করি, অথবা পি আর কিউ থেকে স্টার্ট করলে দুইটাতেই রিজেক্ট হবে। সবাই ফলো করতে পারছেন? আমি ডেফিনিশনটা রাফলি বুঝতে পারছি যে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হওয়ার মানে। দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট হওয়ার মানে হচ্ছে সকল পসিবল স্ট্রিং এর জন্য লিখি, এটা আসলে পড়বা if for every string w, the result you get by processing w starting from p and q are the same, the results. Either both accept or both reject. দেখো তো এটা বুঝতে পারছো কিনা, ডেফিনিশনটা ক্লিয়ার কিনা। আমি হচ্ছে একটা পার্টিকুলার এক্সাম্পল দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। তোমার এই ডিএফএটা দেখো, এই ডিএফএ আচ্ছা বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে নিই। ঠিক আছে, এই ডিএফএটার দিকে দেখো, এখানে এ আর সি এই দুইটা স্টেট দেখো। ঠিক আছে, তোমার এই দুইটা স্টেট আসলে ইকুইভ্যালেন্ট, কারণ যে কোনো একটা স্ট্রিং বলো তো, কেউ একজন একটা এক্সাম্পল দাও ফার্স্ট স্ট্রিং। 0 1 এখানে এই ডিএফএটা আসলে অ্যালফাবেট এ বি। সরি এ বি বি। আচ্ছা এ বি বি, ফাইন, আর কিছু লাগবে না, এ বি বি। এখন দেখো, আমি যদি এ থেকে স্টার্ট করে এবিবি বানাই, এবিবি প্রসেস করি, তুমি অ্যাকসেপ্ট না রিজেক্ট হয়? স্যার অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট হয়, ঠিক আছে। সি থেকে আমি যদি স্টার্ট করি এবিবি প্রসেস করি, স্যার অ্যাকসেপ্ট হবে। দুইটা রেজাল্টই সেম হবে, রাইট? দুইজনই অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এর মানে কিন্তু এটা না যে তারা ইকুইভ্যালেন্ট হয়ে গেছে, এরা ইকুইভ্যালেন্ট হবে ইফ দিস হ্যাপেন্স টু বি দ্য কেস ফর এভরি স্ট্রিং। ঠিক আছে, যদি সকল স্ট্রিং এর জন্য, তুমি অন্য একটা স্ট্রিং বলো তো এখন। স্যার বি এ বি। বি এ বি, আচ্ছা এ থেকে স্টার্ট করে বি এ বি নিলে কি হবে, অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে?
বলো কি স্যার এক্সেপ্ট হবে। এ থেকে স্টার্ট করে বি বিকল্প এক্সেপ্ট হয়, বি এ বি, এটা ডি তে যাবো, এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডি তে যে পৌঁছাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এ থেকে স্টার্ট করে রেজাল্ট হইলো নট এক্সেপশনস। সি থেকে স্টার্ট করে দেখো রেজাল্ট কি হয়, বি এ বি করলে বি এ বি, এটাও রিজেক্ট, রাইট? জি স্যার। ঠিক আছে, এবং ইট হ্যাপেন্স টু বি দ্য কেস, যদিও আমি এখনো প্রমাণ করি না এটা, যে দিস উইল বি দ্য কেস ফর এভরি স্ট্রিং। যে স্ট্রিং নাও না কেন, তুমি যদি ওই স্ট্রিংটাতে এ থেকে স্টার্ট করো, যদি একসেপ্ট হয় তাহলে সি থেকে স্টার্ট করলে একসেপ্ট, যদি এ থেকে স্টার্ট করে একসেপ্ট না হয় তাহলে সি থেকে স্টার্ট করলে একসেপ্ট হবে না। ঠিক আছে, এটাও তো দেখে বুঝতে পারতেছো কেউ কেউ যে কেন এটা হবে, বাট এইটা যেহেতু হচ্ছে, এইটা মানে হচ্ছে এ আর সি আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এখন বলো যে ডেফিনিশনটা পুরো ক্লিয়ার, ডেফিনিশনটা ক্লিয়ার, এটা প্লাস ওয়ান যে ইকুইভ্যালেন্স এর ডেফিনিশন। ওকে, আচ্ছা প্লাস ওয়ান্স আর কামিং ইন, দেয়ারফর আমি ধরে নিচ্ছি যে মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার। তারপর যদি ক্লিয়ার না হয় একটু প্রশ্ন করো, ঠিক আছে? কারণ আমি আরেকটা সেকশন একটু পড়াইলাম, আমার কাছে যেটা মনে হলো যে তোমরা এখনো লাইক না বুঝলে সেটা ভোকালাইজ করতে এখন তোমরা হেজিটেট করো। আচ্ছা তাহলে এখন তো এটা হইলো, এখন আমরা যদি ডিএফ এ মিনিমাইজ করতে চাই, আমি সবচেয়ে কম সংখ্যক স্টেট দিয়ে ডিএফ এর ইফেক্টটা সেম রাখতে চাই, কিন্তু স্টেটের সংখ্যা সবচেয়ে কম পসিবল বানাতে চাই। এইটার মূল ওয়ার্ক হর্সই হচ্ছে কি ফাইন্ডিং ইকুইভ্যালেন্ট স্টেটস। আমরা যদি ইকুইভ্যালেন্ট স্টেট গুলো যদি খুঁজে বের করতে পারি তাহলে আমাদের আসলে কাজ শেষ হয়ে যাবে। কারণ আমরা তখন যেটা করবো, তখন ইকুইভ্যালেন্ট স্টেট গুলোকে মার্জ করে দেবো, মার্জ করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। বুঝতে পারছো? যে সকল ইকুইভ্যালেন্ট স্টেট যদি মার্জ করে দেওয়া হয়, যে এরা এরা ইকুইভ্যালেন্ট, এদেরকে একটা স্টেট বানালাম, তারপর এরা এরা ইকুইভ্যালেন্ট, এদেরকে একটা স্টেট বানালাম, সো অন সো ফোর্থ করে দিলে আসলে তখনই আসলে মিনিমাম নাম্বার অফ স্টেট হয়ে যাবে। এখন এটা কিভাবে করা যায়, আমি কিভাবে প্রমাণ করবো যে দুইটা স্টেট পি আর কিউ ইকুইভ্যালেন্ট, মানে দেখবো পি আর কিউ ইকুইভ্যালেন্ট নাকি ইকুইভ্যালেন্ট? দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট না এটা দেখানো কিন্তু সোজা, কিভাবে দেখানো যায় সেই জন্য বলো। পি আর কিউ ইকুইভ্যালেন্ট না এটা দেখানোর জন্য কি করাটা যথেষ্ট, মানে পি আর কিউ ইকুইভ্যালেন্ট না এটা করার জন্য কি দেখাইতে পারলে তুমি দেখাই ফেলবা যে এটা এরা ইকুইভ্যালেন্ট না? ইটস এ ভেরি ইজি কোয়েশ্চেন, তোমরা কেউ কেউ আনমিউট করে বলো, ট্রাই দাও। যদি ডেফিনিশনটা বুঝে থাকো তাহলে বলতে পারবো। যদি হ্যাঁ একজন বলো, আচ্ছা নাফিস বলো, কারণ তুমি এখন পর্যন্ত কিছু বলো। আচ্ছা আচ্ছা, যদি হচ্ছে পি থেকে অ্যাকসেপ্ট হয় কিন্তু কিউ থেকে হচ্ছে না, রিজেক্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি যদি এমন একটা স্ট্রিং খুঁজে পাও, মানে তোমার কথাটা একটু এই আর একটু ক্লিয়ারলি বলি, যে তুমি যদি এমন একটা স্ট্রিং খুঁজে পাও যেটা পি থেকে স্টার্ট করলে অ্যাকসেপ্টেড হয় কিন্তু কিউ থেকে স্টার্ট করলে রিজেক্ট হয়, তাহলে তুমি আসলে দেখা যাচ্ছে এরা আচ্ছা ইকুইভ্যালেন্ট না। ঠিক আছে, মানে তোমার যদি ইকুইভ্যালেন্ট হইতে হয় সকল পসিবল স্ট্রিং এর জন্য এই পি থেকে স্টার্ট করলে কিউ থেকে স্টার্ট করলে রেজাল্ট সেম। সুতরাং তুমি যদি একটা অ্যাটলিস্ট একটা খুঁজে পাও, আমি মনে করি এইরকম একটা স্ট্রিং খুঁজে পেলাম যেটা পি থেকে স্টার্ট করলে অ্যাকসেপ্ট হয় কিন্তু কিউ থেকে স্টার্ট করলে অ্যাকসেপ্ট হয় না, মানে রেজাল্ট সেম হইলো না, পি থেকে স্টার্ট করে রেজাল্ট যেটা হলো কিউ থেকে স্টার্ট করলে রেজাল্ট সেটা হলো না, যদি এরকম কিছু হয় তাহলে অবভিয়াসলি এরা না ইকুইভ্যালেন্ট না। তোমার ইকুইভ্যালেন্ট না দেখানো সোজা, রাইট? ইউ জাস্ট নিড টু ফাইন্ড ওয়ান স্ট্রিং যেটার জন্য ইকুইভ্যালেন্স ভায়োলেটেড হচ্ছে। এটা কি ক্লিয়ার? নট প্রুভিং সামথিং, প্রুভিং দ্যাট টু states are not equivalent is easy. You just need to find a particular string যেটার জন্য p থেকে স্টার্ট করলে রেজাল্ট যেটা হয়, p থেকে স্টার্ট করলে সেটা হয় না। বাট ইকুইভ্যালেন্ট এইটা প্রমাণ করা কিন্তু নট এট অল অবভিয়াসলি করতে হবে, কারণ আমাকে দেখাতে হবে যে সকল পসিবল স্ট্রিং এর জন্য আমাদের রেজাল্ট সেম হয়, p থেকে স্টার্ট করলে রেজাল্ট যেটা হয়, q থেকে স্টার্ট করলে রেজাল্ট কি হয়, সকল পসিবল স্ট্রিং মানে there are infinitely many strings. I can't afford to like check infinitely many strings তার জন্য রেজাল্ট সেম হয় কিনা, we have to think in a different way। এবং সেটার জন্য আমাদের একটা নতুন একটা নোশন লাগবে, সেটা হচ্ছে নোশন অফ এন ইকুইভ্যালেন্স। এন ইকুইভ্যালেন্স মানে কি, এটাকে আমরা লিখবো হচ্ছে এভাবে, এটা আসলে ইকুইভ্যালেন্স এর একটা উইকার নোশন। আমরা বলি পি আর কিউ এন ইকুইভ্যালেন্ট ইফ দে আর equivalent for all strings of length at most n. Yes, দুইটা স্টেট পি আর কিউ এন ইকুইভ্যালেন্ট হবে যদি
পি আর কিউ থেকে স্টার্ট করলে রেজাল্ট সেম হয় ফর এভরি স্ট্রিং যার লেন্থ এর চেয়ে বড় না, ঠিক আছে? তার মানে এটা ইকুইভ্যালেন্স কিন্তু একটু কম পাওয়ার। ইকুইভ্যালেন্স থেকে সকল স্ট্রিং এর জন্য পি আর কিউ থেকে স্টার্ট করলে রেজাল্ট সেম হতে হবে। এন ইকুইভ্যালেন্স এর জন্য পি আর কিউ থেকে স্টার্ট করলে রেজাল্ট সেম হতে হবে, কিন্তু সকল স্ট্রিং এর জন্য না। স্ট্রিং এর লেন্থ যদি এন এর চেয়ে বড় হয়ে যায় তাহলে তাদের রেজাল্ট সেম না হইলেও তোমার সমস্যা নেই, তোমার মাথা ব্যথা নেই। বাট যাদের লেন্থ এন এর থেকে বড় না তাদের সবার জন্য রেজাল্ট সেম হতে হবে। এই ডেফিনিশনটাকে ক্লিয়ার? এটা আমাদের সেকেন্ড ডেফিনিশন। যদি ক্লিয়ার হয় তো +1 দাও, আর না হইলে একটু প্রশ্ন জিজ্ঞেস করো। I do not see any +1s. আবার একটু বলা যাবে? আমি মিস স্যার আমার নেটওয়ার্ক ইন্টারাপ্ট করছে স্যার, একটু আচ্ছা, বললে ভালো। নেটওয়ার্ক মনে হয় আমার এন্ডে কিছু একটা সমস্যা স্যার, কারণ আমাকে অল্প স্যার, সময়ের জন্য হ্যাঁ, দেখা যায়। আপনার কথা অন্য দিনের চেয়ে একটু কম আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে। না, আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে না, একটু ভলিউম কম। ভলিউম কম হতে স্যার পারে। মানে ইন্টারাপ্টেড হচ্ছে অল্প একটু, হ্যাঁ মাঝে মাঝে হ্যাঁ কেটে হ্যাঁ, মানে যাচ্ছে আর কি। কেটে যাচ্ছে বা শোনা কম যাচ্ছে এরকম মনে ওকে, হচ্ছে। মানে ইউ ক্যান ব্লেম দ্যাট অন ব্র্যাক ইউনিভার্সিটি ওয়াইফাই, কারণ আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি। ওকে, মানে আমাদেরকে এখন অফিসে যে ক্লাস করে। স্যার সবার এটা নিয়ম যে সব হ্যাঁ ফ্যাকাল্টি? হ্যাঁ, কেন আহ, আমরা তাহলে বাসায় বসে কেন করতেছি? হ্যাঁ, I do স্যার have- Same question, আমাদের কি স্যার। আসা অ্যালাউড? হ্যাঁ, আমাদের কি আসা অ্যালাউড স্যার? মানে আমি শিওর না, ঠিক আছে? স্যার আপনি চাইলে আমরা কয়েকজন ক্লাসে এসে ক্লাস করতে হ্যাঁ, পারি। আমি এখন তাহলে- কারেন্টলি আমার অফিসে আছি, যেহেতু আমি অফিসে আছি এই জন্য আমি ইও করতেছি না, মানে বেশি ভলিউম, আমার গলার ভয়েসও বেশি জোরে করতেছি না, যাতে হচ্ছে, কারণ অফিস গুলোতে আসলে মানে পুরোপুরি সাউন্ড প্রুফ না, তো মানে অল্প একটু কথা বললেই সব জায়গায় শোনা যায়। হোপফুলি ভলিউমের সমস্যা হচ্ছে না, কিন্তু যদি ইন্টারাপ্টেড হয় তাহলে হচ্ছে কি এটা মানে ইন্টারনেটের ইস্যু। ওকে, বাট আমি তাহলে আরেকবার বলি, যদি না বুঝতে পারো সমস্যা নেই, কেন বলছে আজকে বারবার বললে বুঝতে পারো যে আমরা ইকুইভ্যালেন্ট তো বুঝতে পারছিলাম, রাইট? ইয়েস স্যার। জি স্যার। এখন এন ইকুইভ্যালেন্স হচ্ছে কি, সেটা একটা উইকার নোশন, ঠিক আছে? উইকার নোশন মানে কি, যে পি আর কিউ এন ইকুইভ্যালেন্ট হবে যদি তারা ইকুইভ্যালেন্ট হয় ফর অল স্ট্রিংস অফ লেংথ অ্যাট মোস্ট n, মানে এন এর চেয়ে বড় না এরকম লেংথের সকল স্ট্রিং এর জন্য তারা যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে আমরা বলবো এন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এখন এন এর থেকে বড় লেংথের স্ট্রিং এর জন্য তারা যদি ইকুইভ্যালেন্ট না হয় তাহলে তোমার মাথা ব্যথা, ঠিক আছে? তার মানে আমি যদি এন এর একটা পার্টিকুলার ভ্যালু দিই, ঠিক আছে, যে সে 5, তাহলে পি আর কিউ 5 ইকুইভ্যালেন্ট, এই কথাটার মানে হচ্ছে তোমার যে কোনো 5 লেংথ বা তার চেয়ে ছোট লেংথের স্ট্রিং এর জন্য পি থেকে স্টার্ট করলে রেজাল্ট যা হয় কিউ থেকে স্টার্ট করলে রেজাল্ট তাই, ঠিক আছে? বাট সে একটা 9 লেংথের স্ট্রিং নিলে রেজাল্ট আলাদা হতে পারে, সেটা তোমার মাথা ব্যথা না। 5 ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য ইউ অনলি নিড টু লুক এট দ্য স্ট্রিংস অফ লেংথ অ্যাট মোস্ট 5। এখন বুঝতে পারছো? স্যার সাপোজ n এর ভ্যালু হচ্ছে 5, এখন হ্যাঁ। যদি আমি 4 এর জন্য ক্যালকুলেট করে বলি তাহলে আমি বলতে পারবো না যে ইকুইভ্যালেন্ট, তাই তো? না না, মানে তোমাকে আসলে পি আর কিউ কে ইকুইভ্যালেন্ট হইতে হবে ফর অল স্ট্রিংস অফ লেংথ অ্যাট মোস্ট n, মানে যে সকল স্ট্রিং এর লেংথ 5 এক্সিড করে না তাদের সবার জন্য রেজাল্ট সেম হইতে হবে পি আর কিউ থেকে স্টার্ট করে, ঠিক আছে? যদি এরকম একটা পেয়ে যাও, সে মনে কর 3 লেংথের একটা স্ট্রিং পাইলাম যেখান থেকে পি থেকে স্টার্ট করলে রেজাল্ট যেটা হয় কিউ থেকে স্টার্ট করলে রেজাল্ট সেটা হয় না, তাহলে পি আর কিউ আসলে 5 ইকুইভ্যালেন্ট না। বুঝতে পারছো? কারণ Yes. পি আর কিউ 5 ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য 5 লেংথ বা তার থেকে ছোট লেংথের সকল স্ট্রিং এর জন্য ইকুইভ্যালেন্ট হইতে হবে। এক্স্যাক্টলি। ইয়েস স্যার। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে এখন এইটা আমরা বুঝছি, তাহলে আমরা এখন যদি ক্লিয়ারলি বুঝছো কিনা সেটা চেক করার জন্য আমরা ট্রাই করি যে দুইটা স্টেট কখন জিরো ইকুইভ্যালেন্ট হয় বলতো? when are two states zero equivalent? স্যার একদম স্টার্টিং একদম স্টার্টিং বলতে তুমি ডেফিনিশন আসো, ঠিক আছে? ডেফিনিশন আসলে কি হবে, এর জায়গায় জিরো বসাইলে কি হবে? স্যার জিরো লেন্থের স্ট্রিং এর জন্য তো সব স্ট্রিং না না, জিরো লেন্থের স্ট্রিং এর জন্য সব স্টেট ইকুইভ্যালেন্ট না। যেমন মনে করো এখানে ডি আর ই কিন্তু জিরো ইকুইভ্যালেন্ট না, কারণ ডি থেকে স্টার্ট করে আমি যদি একটা জিরো লেন্থের স্ট্রিং নিই তাহলে রেজাল্ট সবসময় রিজেক্টিং, কিন্তু ই থেকে আমি যদি একটা জিরো লেন্থের স্ট্রিং নিয়ে স্টার্ট করি তাহলে রেজাল্ট সবসময় অ্যাকসেপ্টিং। ডি আর ই আর নট জিরো ইকুইভ্যালেন্ট,
এটা কি ফলো করতে পারছো? ডি এন্ড ই আর নট জিরো ইকুইভ্যালেন্ট। স্যার বুঝতে পারিনি স্যার। আচ্ছা আমাকে তাহলে বলো জিরো ইকুইভ্যালেন্ট মানে কি? এই যে আবার ডেফিনিশন আমরা ব্যাক চেক। দুটো স্ট্রিং দুটো স্টেট কখন জিরো ইকুইভ্যালেন্ট হবে? দুটো স্টেট জিরো ইকুইভ্যালেন্ট হবে যদি অ্যাটমোস্ট জিরো লেংথের সকল স্ট্রিং এর জন্য তারা ইকুইভ্যালেন্ট। অ্যাটমোস্ট জিরো লেংথের সকল স্ট্রিং এর জন্য তারা সেম রেজাল্ট দেয় ওইখান থেকে স্টার্ট করলে, ওদের থেকে স্টার্ট করলে। এখন অ্যাটমোস্ট জিরো লেংথের স্ট্রিং আছে কয়টা? হাউ মেনি স্ট্রিংস আর देयर অফ লেংথ অ্যাটমোস্ট জিরো? স্যার কয়টা? জিরো। না, জিরো না। হাউ মেনি স্ট্রিংস আর देयर অফ লেংথ অ্যাটমোস্ট জিরো? How many strings are there of length at most zero? আমি শুনতে পাইনি, কেউ মানে কেউ কিছু বলতে চাইছিল মানে কেটে গেছে। হ্যাঁ একটু বলো। This is not a trick question. This is a very simple question. কতগুলো স্ট্রিং আছে যাদের লেংথ জিরো কে এক্সিড করে না? কি ব্যাপার, কেউ একটু বলো। আমি জানি আমি যদি এখন মানে পার্টিকুলার মানুষকে ধরে জিজ্ঞেস করি তুমি আনসার দিতে পারবে, কিন্তু আমি এটা করতে যাচ্ছি না। তোমাদেরকে বলো হাউ মেনি স্ট্রিংস আর देयर যাদের লেংথ জিরো কে ক্রস করে না, যাদের লেংথ জিরো চেয়ে বড় না? একটা, ঠিক আছে, যখন চ্যাটে লিখছে, ঠিক আছে, একটা স্ট্রিং আছে যার লেংথ আসলে জিরো কে ক্রস করে না, সেই স্ট্রিংটাকে কি বলে জানি? কিছু বলো। এপসাইলন। হ্যাঁ, দি এমটি স্ট্রিং। দি এমটি স্ট্রিং হচ্ছে দি অনলি স্ট্রিং যার লেংথ জিরো হচ্ছে বড় না। এমটি স্ট্রিং এর লেংথ হচ্ছে জিরো। ঠিক আছে, আমি কি এটা কি খুব কঠিন প্রশ্ন ছিল? স্যার তাহলে তোমরা অ্যান্সার দাও না কেন? লাইক তোমাদের কনফিডেন্স এত অভাব হলে তো সমস্যা। একটু কনফিডেন্ট হইতে হবে। তোমরা জিনিসপত্র পারো, বুঝতেছো, মানে there is only one string যার length at most zero, that happens to be the empty string. এখন চিন্তা করো আমি যেটা বললাম যে স্টেট ডি আর স্টেট ই, ডি থেকে স্টার্ট করে এমটি স্ট্রিং কে প্রসেস করলে রেজাল্ট কি হয়? অ্যাকসেপ্টেন্স আর রিজেকশন। ডি থেকে স্টার্ট করে এমটি স্ট্রিং কে প্রসেস করে। কি ব্যাপার, তোমার কিছু বলতেছো না কেন? ডি মনে করো তুমি ডি থেকে স্টার্ট করলা, তারপর তুমি এমটি স্ট্রিং প্রসেস করলা। ডি থেকে স্টার্ট করে এমটি স্ট্রিং প্রসেস করলে তুমি কোন স্টেটে যাবে? তো ডিতেই তো থাকবো ডিতে স্যার। রয়ে যাবা, ঠিক আছে। তাহলে বলো ডিতে থাকা, ডি থেকে স্টার্ট করে এমটি স্ট্রিং প্রসেস করলে রেজাল্ট কি? অ্যাকসেপ্টেন্স আর রিজেকশন? রিজেকশন, ঠিক আছে। এখন ই এর কথা বলো, ই থেকে স্টার্ট করে এমটি স্ট্রিং প্রসেস করলে ই কি? স্যার অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে। তাহলে ডি আর ই থেকে স্টার্ট করলে রেজাল্ট সেম হচ্ছে না ফর দিস জিরো লেন্থ স্ট্রিং, তার মানে এটা জিরো ইকুইভ্যালেন্ট না। এখন ভালো করছো? হ্যাঁ, তাহলে let me go back to that question one more time. What does it mean for two states to be zero equivalent? P আর Q কখন zero equivalent হবে? এটা কিন্তু অন্য সেকশনে পার্সেল, তোমাদের পারতে হবে। বারবার নিয়ে গেছে, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে স্যার। কোশ্চেনটা আরেকটু রিপিট করবেন? What does it mean for P and Q to be তোমার zero equivalent? কখন দুইটা স্টেট জিরো ইকুইভ্যালেন্ট হবে? আর যখন পি আর মানে পি থেকে কিউ আর পি থেকে পি এন্ড কিউ থেকে কিউ ইকুয়াল হবে। স্যার আই থিংক এটা হলো দুইটাই যদি অ্যাকসেপ্টেন্স স্টেটে থাকে আর দুইটাই যদি রিজেকশন স্টেটে থাকে তাহলে। এক্স্যাক্টলি, that is the answer. P আর Q হচ্ছে যে তোমার জিরো ইকুইভ্যালেন্ট হবে তখনই যখন তারা দুইজনই অ্যাকসেপ্টিং স্টেট অথবা দুইজনই নন অ্যাকসেপ্টিং স্টেট, ঠিক আছে। মানে এইটাই, দিস ইজ হোয়াট ইট মিনস ফর টু স্টেটস টু বি জিরো ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। জিরো ইকুইভ্যালেন্ট হওয়া মানে কি? মানে আসলে জিরো লেংথের কোন স্ট্রিং এর জন্য সেম রেজাল্ট দিতে হবে। জিরো লেংথের কোন স্ট্রিং এর জন্য সেম রেজাল্ট দেওয়ার জন্য এর মানে কি? মানে আসলে ইদার দুইজনই অ্যাকসেপ্টিং স্টেট, ইন হুইচ কেস দুইজনই আসলে জিরো লেংথের স্ট্রিং এর জন্য তোমাকে অ্যাকসেপ্টিং রেজাল্ট দিবে, অথবা দুইজনই রিজেক্টিং স্টেট, ইন হুইচ কেস তারা দুইজনই জিরো লেংথের স্ট্রিং এর জন্য রিজেকশন রেজাল্ট দিবে, ঠিক আছে। এটা আসলে আনসার। মানে দেখো এখানে বি আর সি হচ্ছে জিরো ইকুইভ্যালেন্ট, রাইট? কারণ কি বি থেকে জিরো লেংথের একটা স্ট্রিং প্রসেস করলে তুমি বিতেই থাকো, যেটা রিজেক্টিং স্টেট,
একটা নন অ্যাকসেপ্টিং স্টেট। আই ডু নট ওয়ান্ট টু ইউজ দ্য ওয়ার্ড রিজেক্টিং স্টেট। আর সি থেকে তুমি যদি একটা জিরো লেন্থের সেই স্ট্রিং প্রসেস করো তাহলে তুমি সিতে থাকো, যেটা নন অ্যাকসেপ্টিং স্টেট। তো দুইটা থেকেই রেজাল্ট সেম আসছে, তাহলে বি আর সি আসলে জিরো তো। ওকে, আচ্ছা, তাহলে জিরো ইকুইভ্যালেন্স আইডিয়া কি ক্লিয়ার? এভরিওয়ান ইজ ক্লিয়ার অন হোয়াট জিরো ইকুইভ্যালেন্স মিন্স? দুইটা স্ট্রিং জিরো ইকুইভ্যালেন্ট হবে ইয়েস যদি তারা ইদার দুইজনই অ্যাকসেপ্টিং স্টেট অথবা দুইজনই রিজেক্টিং স্টেট। এটা না হলে তো জিরো ইকুইভ্যালেন্ট হওয়া সম্ভব না। একটা অ্যাকসেপ্টিং আর একটা রিজেক্টিং স্টেট তো জিরো ইকুইভ্যালেন্ট না, সেটা তুমি অলরেডি দেখছো এখানে। ডি আর ই হচ্ছে নট এ জিরো ইকুইভ্যালেন্ট, কারণ ডি থেকে এপসিলন প্রসেস করে তুমি ডিতে থাকো, যেটা নট অ্যাকসেপ্টিং। ই থেকে এপসিলন প্রসেস করে তুমি ইতে থাকো, যেটা অ্যাকসেপ্টিং। ওকে, আচ্ছা, তাহলে এখন ওয়ান ইকুইভ্যালেন্সের আইডিয়া। তোমার বি আর ডি তো জিরো ইকুইভ্যালেন্ট, রাইট? বি আর ডি কি ওয়ান ইকুইভ্যালেন্ট? বি আর ডি কি ওয়ান ইকুইভ্যালেন্ট? না স্যার। নো স্যার। কারণ বলো। স্যার বি আর ডি, স্যার ডি তো এক মানে এক ঘর পিছনে আছে, আর বি হচ্ছে দুই ঘর পিছনে। এটা তো আসলে অ্যানসার হলো না। অ্যানসার মানে তুমি যদি প্রমাণ করতে চাও যে এটা ওয়ান ইকুইভ্যালেন্ট না, তাহলে তোমাকে অ্যাটমোস্ট ওয়ান থেকে একটা স্ট্রিং প্রডিউস করতে হবে, যেটার জন্য বি থেকে রেজাল্ট যেটা আসে ডি থেকে সেম রেজাল্ট আসে। স্যার বি তে ওয়ান লেন্থের স্ট্রিং দিলে সেটা যেসব স্টেটে যায় সব হচ্ছে মানে রিজেক্টিং স্টেট, আর ডি তে ওয়ান লেন্থের স্ট্রিং দিলে সেটা একটা অ্যাকসেপ্টিং স্টেটে যায়, এই জন্য তারা ওয়ান বি তে সব ওয়ান লেন্থের স্ট্রিং গুলো কিন্তু অ্যাকসেপ্টেন্স রেজাল্ট না, একটা পার্টিকুলার একটা পার্টিকুলার শুধু বি। শুধু বি। হ্যাঁ, মানে আমাকে যদি প্রমাণ করতে হয় যে এরা নট ওয়ান ইকুইভ্যালেন্ট, আমাকে সিম্পলি একটা অ্যাটমোস্ট ওয়ান থেকে একটা স্ট্রিং প্রডিউস করতে হবে, যেটার জন্য বি থেকে রেজাল্ট যেটা ডি থেকে রেজাল্ট সেটা হয় না। এবং সেরকম একটা স্ট্রিং কি ছোট হাতের বি। ছোট হাতের বি, তুমি যদি বি থেকে স্টার্ট করে ছোট হাতের বি নাও, তাহলে তুমি ডিতে যাও, যেটা আসলে একসেপ্ট করতেছে না। কিন্তু তুমি যদি ডি থেকে ছোট হাতের বি নাও, তুমি ইতে যাও, এটা একসেপ্ট। তার মানে বি আর ডি থেকে স্টার্ট করলে আমি যদি এই স্ট্রিংটা নিই, আমার চয়েস স্ট্রিং অফ চয়েস যদি এটা হয়, তাহলে আসলে রেজাল্ট সেম হয় না। যদি রেজাল্ট সেম হয় না, তাহলে এটা ওয়ান ইকুইভ্যালেন্ট। তাহলে বি আর ডি জিরো ইকুইভ্যালেন্ট ছিল, এটা ওয়ান ইকুইভ্যালেন্ট না। ঠিক আছে, এটা তো অবভিয়াস, মানে এটা তো খুব একটা ডিফিকাল্ট না। আচ্ছা, তাহলে এটাও ক্লিয়ার। এরপরে মনে করো, আচ্ছা এর কিন্তু দেখো তো এ আর বি, ঠিক আছে, এ আর বি তো জিরো ইকুইভ্যালেন্ট, এটা তো কোনো সন্দেহ নেই, দুটোই রিজেক্টিং স্টেট, মানে দুটোই নন অ্যাকসেপ্টিং স্টেট। আই শুড স্টপ ইউজিং দ্য ফ্রেজ রিজেক্টিং স্টেট। এ আর বি হচ্ছে দুটোই নন অ্যাকসেপ্টিং স্টেট, এবং এটা কিন্তু ওয়ান ইকুইভ্যালেন্ট, রাইট? এটা কিভাবে প্রমাণ করবো এটা যে ওয়ান ইকুইভ্যালেন্ট? স্যার এ থেকে এ দিলে বি তে যায়, আবার বি থেকে এ দিলে এ তে আসে। না, বি থেকে এ দিলে তো এতে আসে না, বি থেকে স্যার বি তে আসে, মানে বি তে আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি দেখালে যে এই পার্টিকুলার ওয়ান লেংথের স্ট্রিং এর জন্য তারা সেম রেজাল্ট দেয়, কিন্তু দ্যাট ইজ নট বি এর জন্য সাফিসিয়েন্ট, রাইট? এটা এটা সাফিসিয়েন্ট না। তুমি জাস্ট জি জি একটা স্ট্রিং এর জন্য সেম রেজাল্ট দিতে হবে না, আমাদের সকল হ্যাঁ স্ট্রিং এর দুইটা। জন্য সেম রেজাল্ট দিতে হবে, যাদের লিংক অ্যাকাউন্ট না। তাহলে বি দিলে তো স্যার এ থেকে সি তে যাবে। দিতে যাচ্ছে, ওকে, হ্যাঁ, কিন্তু বি তে বি পাইলে স্যার ডি তে যাবে। আই থিংক দিতে এর যাচ্ছে। হ্যাঁ, মানে এই নন দুটোই রিজেক্টেড, ইকুইভ্যালেন্ট। দুটোই হচ্ছে নন অ্যাকসেপ্টিং, রাইট? তার মানে এতেও সেম রেজাল্ট, এ এর জন্য সেম রেজাল্ট, বি এর জন্য সেম রেজাল্ট। তাহলে হচ্ছে কি তুমি এক লেংথের স্ট্রিং গুলো সব ট্রাই করছো, তোমার কি জিরো লেংথের স্ট্রিং গুলো ট্রাই করা লাগবে না? কারণ হচ্ছে আমার অ্যাটমোস্ট ওয়ান লেংথ লাগবে, রাইট? জি স্যার। আমি যদি এইটা নিয়ে এইটা বের করতে চাই যে এটা সত্যি কিনা, আমি যদি প্রমাণ করতে চাই যে এ আর বি হচ্ছে ওয়ান ইকুইভ্যালেন্ট, তাহলে আমাকে অ্যাটমোস্ট ওয়ান লেংথের সবগুলো স্ট্রিং ট্রাই করতে হবে। অ্যাটমোস্ট ওয়ান লেংথের, তুমি আসলে ওয়ান লেংথের গুলো ট্রাই করছো, তখন জিরো লেংথেরটাও ট্রাই করতে হবে। কিন্তু আসলে করতে হবে না, কারণ হচ্ছে আমি একটু আগে এস্টাবলিশ করছি যে এ আর বি আসলে জিরো, যেহেতু এ আর বি জিরো ইকুইভ্যালেন্ট, তাহলে জিরো লেংথটা আর আলাদাভাবে টেস্ট করার দরকার নেই। যেহেতু আমার কাছে অলরেডি এই ইনফরমেশনটা আছে যে এ আর বি হচ্ছে জিরো ইকুইভ্যালেন্ট, তাহলে আমার আসলে ওই লেংথের স্ট্রিংগুলো দেখতে হবে না, এটা জিরো লেংথের স্ট্রিংগুলো দেখতে হবে না। এটাকে ফলো করতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, মানে তুমি হচ্ছে সবাইয়ের বিআইএফ আনসার দিয়ে দিলা। ওকে ফাইন। আচ্ছা, কেউ আছে বুঝতে পারছো, আমার বুঝো নাই বা একটু ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার করা লাগবে, এরকম থাকলে একটু আর বলো। লেন্থের ব্যাপারটা স্যার একটু ক্লিয়ার করলে ভালো আচ্ছা, হতো। লেংথের ব্যাপার হচ্ছে কি, আমি প্রমাণ করতে চাই যে এ আর বি হচ্ছে ওয়ান ইকুইভ্যালেন্ট। ইফ আই ওয়ান্ট টু ডু দ্যাট, আই হ্যাভ টু শো দ্যাট এ এন্ড বি আর ইকুইভ্যালেন্ট ফর অল স্ট্রিংস অফ লেংথ অ্যাট মোস্ট ওয়ান। লেংথ অ্যাট মোস্ট ওয়ান মানে লেংথ এক বা একের ছোট, এটা মানে এক। আসলে সে মানে সে হচ্ছে এক লেংথের জন্য আমরা প্রথমে ট্রাই করে দেখি। এক লেংথের স্ট্রিং আছে কয়টা? দুইটা, রাইট? এইটা একটা এক লেংথের স্ট্রিং,
এটা আরেকটা এক লেন্থের। এখন আমি এ থেকে শুরু করে এক লেন্থের একটা স্ট্রিং নিলাম, নিলে কি হলো, রেজাল্টটা হলো বি তে গেল, যেটা আসলে নট অ্যাকসেপ্টেড। তাহলে এই পার্টিকুলার এক লেন্থের স্ট্রিং এর জন্য এ থেকে স্টার্ট করলে নট অ্যাকসেপ্টিং, বি থেকে স্টার্ট করলে বি থেকে স্টার্ট করলে তুমি এখানেই থাকো, তাহলে এটাও হচ্ছে নট অ্যাকসেপ্টিং, রাইট? তার মানে এ আর বি দুটো থেকেই আমি যদি এই পার্টিকুলার স্ট্রিংটা নিয়ে স্টার্ট করি নট অ্যাকসেপ্টিং, তাহলে এটা ফাইন। বাট উই আর স্টিল নট ডান, উই হ্যাভ টু ডু দিস ফর এভরি স্ট্রিং অফ লেংথ অ্যাট মোস্ট 1, ঠিক আছে? তাহলে এখনো আরো একটা স্ট্রিং বাকি আছে লেংথ 1 বি। এখন বি এর জন্য ট্রাই করি, এ থেকে বি তে গেলে মানে এ থেকে স্টার্ট করে বি নিলে তখন আসলে তুমি সি তে যাও, যেটা নন অ্যাকসেপ্টিং। বি থেকে বি তে গেলে তুমি ডি তে যাও, যেটা নন অ্যাকসেপ্টিং। তার মানে এই স্ট্রিং এর জন্য আসলে তোমার এ আর বি থেকে স্টার্ট করলে রেজাল্ট সেম আসে। তাহলে তোমার এক লেংথের সবগুলো শেষ। আমার আসলে অ্যাটমোস্ট এক লেংথের সবাইকে লাগবে, তাহলে আমার এখন আরো দেখতে হবে জিরো লেংথের স্ট্রিং গুলো। জিরো লেংথের স্ট্রিং গুলোকে আমাকে এক্সপ্লিসিটলি চেক করার প্রয়োজন নাই, কারণ একটু আগে আমরা এস্টাবলিশ করছি যে এ আর বি আসলে জিরো ইকুয়াল। যদি এ আর বি জিরো ইকুইভ্যালেন্ট হয়ে যায়, আমাকে আর জিরো লেংথের গুলো চেক করতে হবে না, রাইট? কারণ জিরো ইকুইভ্যালেন্ট হওয়া মানে আসলে জিরো লেংথের গুলো অলরেডি পাস করে গেছে, রাইট? একটা সাকসেসফুল চেক হয়েছে অলরেডি। এখন কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন সিমিলারলি এখন মনে করেন টু ইকুইভ্যালেন্স এর দিকে যাইতে চাই, মানে আমি করে নিই ইকুয়েশনটা দাঁড় করানোর পর আমি ফাইনাল এসে যাইতে চাই, যে আচ্ছা ডেফিনিশনটা মুছে দিচ্ছি, হোপফুলি মনে আছে। এখন টু ইকুইভ্যালেন্স এর দিকে আমরা যাই। এ আর বি কি টু ইকুইভ্যালেন্ট? আমরা একটু ই করলাম যে এ আর বি হচ্ছে ওয়ান ইকুইভ্যালেন্ট, এটা আমরা দেখছি, দিস ইজ ট্রু। আর এ এন্ড বি টু ইকুইভ্যালেন্ট? নো স্যার। কেন না, কারণ বলো। স্যার ফার্স্টে হচ্ছে এ যদি মানে দুইটা স্ট্রিং এ যায় তাহলে এটা হচ্ছে রিজেক্টিং। এরপরে হচ্ছে বি যদি, আচ্ছা বিও তো রিজেক্টিং, স্যার টু ইকুইভ্যালেন্ট। না না, ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য কি দেখাতে হবে, মানে তুমি যদি বলো যে তুমি যদি ক্লেম করো যে এ আর বি হচ্ছে টু ইকুইভ্যালেন্ট, তাহলে তোমাকে দেখাতে হবে যে দে আর ইকুইভ্যালেন্ট ফর এভরি স্ট্রিং অফ লেংথ অ্যাট মোস্ট 2। আর ইকুইভ্যালেন্ট তো না স্যার, বিবি তে হয় না। বিবি এক্স্যাক্টলি, দেখো বিবি এই পার্টিকুলার স্ট্রিংটা দেখো, এটা লেংথ হচ্ছে 2, তার মানে আমাকে এটার জন্য টেস্ট করার দরকার আছে। বিবি এর জন্য দেখো, আমি যদি বি থেকে বিবি স্টার্ট করি তাহলে হচ্ছে আমি একটা অ্যাকসেপ্টিং স্টেজে যাই, কিন্তু এ থেকে আমি যদি বিবি স্টার্ট করি আমি সি তে থাকি, এটা অ্যাকসেপ্টিং না। এর মানে এরা আসলে নট টু ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে এটা কি ক্লিয়ার? এখন এটা কেন মানে টু ইকুইভ্যালেন্ট হইলো না সেটা আমরা একটু বোঝার ট্রাই করি, ঠিক আছে? এখানে যেটা হইছে, আগে দেখো যে দুইটা স্টেট পি আর কিউ টু ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য প্রথমত তাদেরকে কিন্তু ওয়ান ইকুইভ্যালেন্ট হইতেই হবে, রাইট? ওয়ান ইকুইভ্যালেন্ট না হয়ে কিন্তু টু ইকুইভ্যালেন্ট হওয়া সম্ভব না। টু ইকুইভ্যালেন্ট হওয়া মানে আসলে অ্যাটমোস্ট টু লেংথের সবগুলো স্ট্রিং এর জন্য তাদেরকে ইকুইভ্যালেন্ট হতে হবে, আর ওয়ান ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কি অ্যাটমোস্ট ওয়ান লেংথের সবগুলো স্ট্রিং এর জন্য ইকুইভ্যালেন্ট হতে হবে। এখন তুমি যদি অ্যাটমোস্ট ওয়ান লেংথের সবার জন্য ইকুইভ্যালেন্ট না হও, কিন্তু আসলে অ্যাটমোস্ট টু লেংথের সবার জন্য তুমি ইকুইভ্যালেন্ট না, তাহলে কোনো দুইটা স্টেট টু ইকুইভ্যালেন্ট হওয়ার ফার্স্ট শর্ত হচ্ছে তাদেরকে ওয়ান ইকুইভ্যালেন্ট হইতেই হবে, সেটা ফার্স্ট শর্ত। এটা কি ক্লিয়ার? দিস ইজ ভেরি ইজি, দিস ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এটা ওকে? এটা একটু ওকে দাও তো, মানে হ্যাঁ মুখে হ্যাঁ বলা বা না বলো। আর এখানে তো মানে 2 1 0 সবগুলোই হওয়া লাগবে, কোনো একটা ভুল হইলে তো পুরোটাই বাদ। না না, কিন্তু ওয়ান ইকুইভ্যালেন্সের মধ্যে তো জিরো ইকুইভ্যালেন্স আছে, রাইট? হ্যাঁ, মানে ওয়ান ইকুইভ্যালেন্ট মানে কিন্তু জাস্ট এক লেন্থের স্ট্রিং চেক করতেছ না, এট মোস্ট এক লেন্থের স্ট্রিং চেক করতেছ। তার মানে if two states are one equivalent then of course there is zero equivalent. Zero equivalent না হলে তো one equivalent হওয়া সম্ভব না। Similarly কোনটা দুটো স্টেট যদি 5 equivalent হয়, obviously there are 4 equivalent, obviously there are 3 equivalent, obviously there are 2 equivalent and so on and so forth. মানে 5 equivalent মানে কি? এটা মানে হচ্ছে কি এরা equivalent for every string of length at most 5. Let's 5 এর থেকে বড় না এরকম লেংথের সকল স্ট্রিং এর জন্য তারা equivalent। যদি 5 এর থেকে বড় না এরকম সকল স্ট্রিং এর জন্য তারা equivalent হয়, তো অবশ্যই 4 এর থেকে বড় না এরকম সকল স্ট্রিং এর জন্য তারা equivalent। 4 এর থেকে বড় না এরকম সকল লেংথের স্ট্রিং এর জন্য তারা equivalent, রাইট? এটা তো বুঝতেছো, দিস ইজ নট ভেরি হার্ড। আমি শুধু পরের কন্ডিশনটা একটু হার্ড, এটার জন্য একটু প্রাইম করতেছি, ঠিক আছে? এটা তো ওকে, এটা তো একটু ওকে দাও। জি স্যার ঠিক আছে। ওকে ফাইন, মানে টু ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য আগে ওয়ান ইকুইভ্যালেন্ট হইতে হবে। দিস ইজ লাইক unnecessary condition for two states to be two equivalent. If two states are two equivalent, it has to be the case that they are one equivalent. Otherwise, it is a definition. আচ্ছা,
সেকেন্ড একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটার কারণে আসলে এ আর বি টু ইকুইভ্যালেন্ট হয় না, সেই কন্ডিশনটা আমরা বোঝার চেষ্টা করি। যে খেয়াল করে দেখো, এ আর বি কিন্তু ওয়ান ইকুইভ্যালেন্ট ছিল, এটা আমি একটু আগে কি করছি, এস্টাবলিশ করছি। দেখো পাশে একটা টিক চিহ্ন দিয়ে এটা সিগনিফাই করা হচ্ছে, যদিও হয়তো তোমরা ভুলে গেছো, বাট টিক চিহ্ন ইজ আ রিলিক অফ হোয়াট ওয়েন্ট অন, এবং আমরা আসলে এটা ডিসাইড করছিলাম যে এটা আসলে ওয়ান ইকুইভ্যালেন্ট ছিল। তাহলে এ আর বি কিন্তু এই প্রথম শর্তটা মানছিল, ঠিক আছে? কোনো একটা জায়গায় সে আসলে ব্রেক করছে, সেই ব্রেকটা আসলে কোথায় পেয়েছে সেটা আমি বোঝা যায়। মানে তোমরা আসলে এক্সাম্পল হিসেবে বিবি স্ট্রিংটা দিচ্ছিল, যে বিবি স্ট্রিং এর জন্য বি এর যে রেজাল্ট হয় যেটা আসলে অ্যাকসেপ্টিং, এর সেম রেজাল্ট হয় না, এটা হচ্ছে সি তে রিজেক্টিং। তাহলে এই বিবিটা তো আসলে হয়েছে এটা কি? আমরা আসলে যদি সবগুলো এরকম স্ট্রিং ট্রাই করতে চাই আমার অনেক সময় লাগে। আসলে হয়েছে হচ্ছে এই জিনিসটা, যে আমি যদি বি থেকে ছোট হাতের বি পাই তাহলে আমি ডি তে যাই, কিন্তু আমি যদি এ থেকে ছোট হাতের বি পাই তাহলে আমি সি তে যাই। এবং সি আর ডি আসলে ওয়ান ইকুইভ্যালেন্ট ছিল না। দেখো সি আর ডি ওয়ান ইকুইভ্যালেন্ট না, এটা তো বুঝতেছো রাইট? কারণ সি থেকে বি পাইলে রিজেক্ট হয়, কিন্তু ডি থেকে বি পাইলে অ্যাকসেপ্ট হয়। সি আর ডি আসলে নট ওয়ান ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এখন দেখো আমি কি বলতেছি, আমি বলতেছি যে এ আর বি টু ইকুইভ্যালেন্ট না, কারণ এমন একটা লেটার আছে বি, যে বি এর জন্য আমি যদি এ থেকে বি তে যাই তাহলে আমি যে স্টেটটা পাই, আর আমি যদি বি থেকে বি এ নিয়ে যে স্টেটাসে যাই, এই দুইটা স্টেট আসলে ওয়ান ইকুইভ্যালেন্ট। যেহেতু এই দুইটা স্টেট ওয়ান ইকুইভ্যালেন্ট না, এই কারণে এই দুইটা স্টেট আসলে টু ইকুইভ্যালেন্ট না। দেখো তো বুঝতে পারছো না যে সি আর ডি আসলে ওয়ান ইকুইভ্যালেন্ট না। যেহেতু সি আর ডি ওয়ান ইকুইভ্যালেন্ট না, এবং এ থেকে একটা লেটার দিয়ে সি তে যাওয়া যায় এবং বি থেকে ঠিক সেম লেটার দিয়ে বি তে যাওয়া যায়, তাহলে এ আর বি আসলে টু ইকুইভ্যালেন্ট হতে পারে না। এইটা ফিল করতেছে মনে একটা, জি স্যার। যে যেহেতু সি আর ডি আর নট ওয়ান ইকুইভ্যালেন্ট, মানে এই পার্টটা আসলে বুঝতে অসুবিধা হয়েছিল অত সেকশনে, এই জন্য একটু আই ওয়ান্ট টু মেক শিওর যে এটা বুঝে পুরোপুরি, যে সি আর ডি আসলে ওয়ান ইকুইভ্যালেন্ট না। এই সি আর ডি ওয়ান ইকুইভ্যালেন্ট না, এটার মানে অবশ্যই একটা স্ট্রিং আছে যে স্ট্রিং এর জন্য সি আর ডি থেকে স্টার্ট করলে সেম রেজাল্ট আসে না। ওকে, এটা হচ্ছে এটার মানে। ওকে, এখন তুমি এ থেকে একটা লেটার, মানে এ থেকে বি পাইলে তুমি সি তে যাও, বি থেকে বি পাইলে তুমি ডি তে যাও, এবং তুমি যেমন যে এমন একটা স্ট্রিং এক্সিস্ট করে, সেই স্ট্রিংটা কি তুমি জানো না, মানে এমন একটা স্ট্রিং এক্সিস্ট করে যার লিঙ্ক হচ্ছে অ্যাটমোস্ট ওয়ান, যার জন্য সি থেকে স্টার্ট করলে ডি থেকে স্টার্ট করলে রেজাল্ট সেম, কারণ সি আর ডি আসলে ওয়ান ইকুইভ্যালেন্ট না। সি আর ডি নট ওয়ান ইকুইভ্যালেন্ট। হোয়াট ডাজ দিস মিন? এটার মানে দেয়ার এক্সিস্ট a string of length at most 1 such that C থেকে স্টার্ট করলে রেজাল্ট যেটা হয়, D থেকে স্টার্ট করলে রেজাল্ট সেটা হয়। ওকে, এখন যেহেতু A থেকে B দিলে C তে যায় আর B থেকে B দিলে D তে যায়, তাহলে এই যে এখানে যে দেয়ার এক্সিস্ট এই স্ট্রিংটা ছিল সেটার নাম হলো W, ঠিক আছে? নাম হচ্ছে W। আমি যদি B এর পাশে W বসাই তাহলে এই যে স্ট্রিংটা হয় এটার লেংথ কত? অ্যাটমোস্ট 2, রাইট? কারণ W এর লেংথ হচ্ছে অ্যাটমোস্ট 1, W বামে একটা B বসালে এটার লেংথ হয় অ্যাটমোস্ট 2। BW একটা স্ট্রিং যেটার লেংথ হচ্ছে অ্যাটমোস্ট 2, কিন্তু BW যদি আমি নেই তাহলে আসলে রেজাল্ট সেম হবে না, কারণ A থেকে B নিলে তুমি C তে যাও, আর B থেকে B নিলে তুমি D তে যাও, এবং C আর D থেকে W নিলে রেজাল্ট সেম হয় না। যেহেতু C আর D থেকে W নিলে রেজাল্ট সেম হয় না, তাহলে A আর B থেকে BW নিলে রেজাল্ট সেম হবে না। সবাই কি ফলো করছো? স্যার মোটামুটি, বাট মানে ক্লিয়ার না। মোটামুটি হয়ে যাবে না, দি অ্যানসার ইজ ইদার ইয়েস অর নো, ঠিক আছে? মোটামুটি মানে আসলে বুঝো না, এটা ধরে নিতে ক্লিয়ার না স্যার। আচ্ছা, কোন জায়গাটা বুঝে নাই বলো? আমি আসলে একটা সার্টেন দেখাইতে চাচ্ছি। আচ্ছা, তোমরা কি এই নোটেশন গুলো দেখছো? এটা আসলে হয়তো আমাদের ক্লাসে খুব একটা ইউজ করা লাগে না, বাট
এরকম নোটেশন কি তোমরা দেখছো না, মানে ভিউএক্স এর জিনিসপত্র করার সময়? একটু হ্যাঁ বলো, মানে না নাটা এখানে অ্যাকসেপ্টেবল আছে না। এটা নয় দেখছো, আমার আসলে এটা বেশি ইউজ করা লাগে না, কারণ আসলে এই ম্যাথমেটিক্যাল নোটেশনের পরিবর্তে আসলে বাংলা কথা দিয়ে এটাকে সাবস্টিটিউট করে বলছিলাম। বাট এটা নিশ্চয়ই দেখছো, রাইট? আচ্ছা, কারণ একটু পর আমি এটা একটু ইউজ করা লাগবে কন্ডিশনটা লেখা। এখন দেখো আসলে কি হয়েছে, আমি দেখাইতে চাই যে এ আর বি আসলে নট টু ইকুইভ্যালেন্ট। কারণ এ আর বি কেন নট টু ইকুইভ্যালেন্ট, কারণ হচ্ছে কি দেখো, বি এই লেটারটা, এ থেকে এই বি লেটারটা গেলে আমি সি তে যাই, আর বি থেকে এই বি লেটারটা পেলে আমি ডি তে যাই, এবং সি আর ডি আসলে ওয়ান ইকুইভ্যালেন্ট না। সি আর ডি ওয়ান ইকুইভ্যালেন্ট না, এটার মানে কি? এটার মানে আসলে এমন একটা স্ট্রিং ডাব্লিউ আছে যার লেন্থ হচ্ছে অ্যাটমোস্ট 1, যেন সি থেকে আমি যদি ডাব্লিউ নেই তাহলে আমার হচ্ছে রেজাল্ট যেটা হয় ডি থেকে ডাব্লিউ নিলে রেজাল্ট সেম হয় না। এইটুকু ফলো করছো? জি স্যার। This is what it means. This is what it means for two states to be not one equivalent. Let's say not one equivalent এর মানে হচ্ছে এটা, এর মানে হচ্ছে কি আমার একটা স্ট্রিং ডাব্লিউ আছে যেটার লেন্থ হচ্ছে অ্যাটমোস্ট 1, যেন সি থেকে ডাব্লিউ নিলে যেটা হয় রেজাল্ট ডি থেকে ডাব্লিউ নিলে সেটা হয় না রেজাল্ট। ওকে, এখন আমি বলতেছি যে বি ডাব্লিউ এই স্ট্রিংটার দিকে তাকাও, বি ডাব্লিউ স্ট্রিংটা কি ডাব্লিউ স্ট্রিং এর পাশে বি বসালে যেটা হয় সেটা। ওকে, এখন এই স্ট্রিংটার লেন্থ কত হবে? সো 2, অ্যাটমোস্ট 2, নট নেসেসারিলি 2, অ্যাটমোস্ট। কারণ হচ্ছে ডাব্লিউ এর লেন্থ হচ্ছে অ্যাটমোস্ট 1। এখন একটা অ্যাটমোস্ট 1 লেন্থের স্ট্রিং এর বাংলায় যদি আমি একটা বি বসাই, একটা লেটার বসাই, একটা পার্টিকুলার লেটার বসাই, তাহলে আমার কাছে একটা স্ট্রিং আসবে যে স্ট্রিং এর লেন্থ অ্যাটমোস্ট। এখন চিন্তা করো বি ডাব্লিউ এই স্ট্রিংটা দিয়ে আমি যদি এ আর বি থেকে স্টার্ট করে লিখি, প্রথমে তো বি আছে, এই বি লেটারটার জন্য এটা এ থেকে সি তে যাবে আর বি থেকে ডি তে যাবে, কিন্তু সি আর ডি থেকে ডাব্লিউ নিলে তো রেজাল্ট সেম হয় না। তাহলে এ আর বি থেকেও বি ডাব্লিউ নিলে রেজাল্ট সেম হবে না। তার মানে আমি এমন একটা অ্যাটমোস্ট 2 লেন্থের স্ট্রিং পাইছি যার জন্য এ আর বি থেকে স্টার্ট করলে রেজাল্ট সেম হয় না, সুতরাং এ আর বি আসলে টু ইকুইভ্যালেন্ট। এখন বলো ঠিক আছে? জি স্যার, বুঝেছি। তাহলে এখন আমি হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনটা লিখব, হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা সবাই বুঝছে যে টু ইকুইভ্যালেন্ট হইতে গেলে ইট হ্যাজ টু বি দ্য কেস যে ওয়ান ইকুইভ্যালেন্ট। আরেকটা হচ্ছে যে ফর every letter in the alphabet it has to be the case এই শর্তটা মানতে হবে। এই শর্তটা যদি না মানে তাহলে তোমার ই হবে না, ওয়ান ইকুইভ্যালেন্ট টু ইকুইভ্যালেন্ট হওয়া সম্ভব। এটা কি বলতেছে দেখো, এটা বলছে সকল পসিবল লেটারের জন্যই এটা সত্যি হতে হবে। এটা কি, পি থেকে ওই লেটার বরাবর অগ্রসর হলে যে স্টেটটা পাওয়া যায় এটা আসলে লেফট হ্যান্ড সাইড, রাইট? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1, পি স্টেটে থাকা অবস্থায় এল লেটারটা দেখে কোথায় যায় সেটা। আর হোয়াট ইজ দিস ইকুয়াল টু, এটা হচ্ছে কি কিউ স্টেটে থাকা অবস্থায় এল লেটারটা দেখলে আমি কোথায় যাবে সেটা। এই দুইটা যদি ওয়ান ইকুইভ্যালেন্ট না হয় তাহলে আসলে পি আর কিউ টু ইকুইভ্যালেন্ট হতে পারবে। এই এক্সাম্পলটা আমরা একটু আগে দেখলাম এখানে, যে এমন একটা লেটার বি ছিল যে এ থেকে মানে এ থেকে বি লেটার পে অগ্রসর হইলে যেটা হয় সেটা আসলে ওয়ান ইকুইভ্যালেন্ট ছিল না, টু বি থেকে ওই সেম লেটারটা পাইলে যেটা হয়। এই কারণেই আসলে এ আর বি টু ইকুইভ্যালেন্ট ছিল না। এটা তাহলে দেখো তো এটা এখন বুঝতে পারছো কিনা, এই কন্ডিশনটা অলসো হ্যাজ টু বি ট্রু ফর P and Q to be two equivalent. If P and Q are two equivalent, then of course they have to be one equivalent, but you need an even stronger state. You need a stronger assertion. It also has to be the case that for every letter in the alphabet, P থেকে ওই অ্যালফাবেটটা যাওয়ার পরে তুমি যে স্টেটে যাও, এবং Q থেকে ওই সেম অ্যালফাবেটটা যাওয়ার পরে সরি সেম লেটারটা পাওয়ার পরে তুমি যে স্টেটে যাও, এই দুটো স্টেটকে ওয়ান ইকুইভ্যালেন্ট হতে হবে। এই দুটো স্টেট যদি ওয়ান ইকুইভ্যালেন্ট না হয় তো P আর Q আসলে টু ইকুইভ্যালেন্ট হতে পারে। এখন বলো এটা ঠিক আছে কিনা, কারণ আমি এখন 1 2 সরাই দিয়ে ফুল হ্যামারটা নামাবো। জি স্যার, ঠিক আছে। ওকে রাইট, এখন নো মোর 2 and 1, P আর Q n ইকুইভ্যালেন্ট হবে if and only if P and Q are n minus 1 equivalent, and for every letter in the alphabet
it has to be the case that the state you get from seeing L from P is n-1 equivalent to state you get by going reading the letter L from state P. ঠিক আছে, এখন দেখো এটা মেক সেন্স করে কিনা। মানে এটা আসলে ক্যারেক্টারাইজেশন অফ এই ইনইকুইভ্যালেন্ট হওয়ার জন্য এটা ঠিক করলে হয়। আমি আসলে এসেনশিয়ালি, আচ্ছা কেউ কি বলতে পারবো এখানে আসলে কি করার ট্রাই করতেছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যদি n-1 হয় তাহলে কি স্যার n-2 হবে কিনা এটাও দেখতে হবে? না n-1 তো n-2 হবেই। তুমি ডেফিনিশনটা একটু না মনে যদি করো তো। মানে 5 থাকে 4 3 2 যদি কোনো কিছু 5 ইকুইভ্যালেন্ট হয় তাহলে তো সে অবশ্যই 4 ইকুইভ্যালেন্ট। আর কোনো কিছু যদি 4 ইকুইভ্যালেন্ট হয় তাহলে সে অবশ্যই 3 ইকুইভ্যালেন্ট। তুমি ডেফিনিশনটা একটু চিন্তা করো। 5 ইকুইভ্যালেন্ট মানে কি? 5 ইকুইভ্যালেন্ট মানে 5 লিঙ্কের চেয়ে বড় না, এরকম সকল স্ট্রিং এর জন্য তারা ইকুইভ্যালেন্ট। 5 লিঙ্কের চেয়ে বড় না মানে কি? 5 লিঙ্ক তোমাকে জাস্ট থিংক অফ অল দ্য স্ট্রিংস অফ লিংথ অ্যাট মোস্ট 5। এর মধ্যে কিছু স্ট্রিং আছে যাদের লেংথ হচ্ছে এক্স্যাক্টলি 5, আর কিছু স্ট্রিং আছে যাদের লেংথ হচ্ছে গিয়ে অ্যাট মোস্ট 4। ঠিক আছে, তো অলরেডি এটা কভার হচ্ছে, তার মানে তারা তো 4 ইকুইভ্যালেন্ট। যদি দুইটা স্টেট 5 ইকুইভ্যালেন্ট হয় তাহলে তারা 4 ইকুইভ্যালেন্ট। যদি 4 ইকুইভ্যালেন্ট হয় তাহলে 3 ইকুইভ্যালেন্ট, 3 ইকুইভ্যালেন্ট হলে 2 ইকুইভ্যালেন্ট। এটা তো এতক্ষণ পরে জিজ্ঞেস করার কথা। তুমি বুঝতে পারছো? জি স্যার। রাইট। আচ্ছা স্যার, what if the value of n is 0? কি বলছো আরেকবার একটু বলো। n এর ভ্যালুটা 0 হলে তখন কি হবে? n এর ভ্যালু 0 হলে তো আমরা বললাম 0 ইকুইভ্যালেন্ট হওয়ার মানে কি। আমি স্যার এই যে আমরা যে এই দুটো লাইন লিখলাম। আচ্ছা এই দুটো ইজ ফর n গ্রেটার দ্যান। ও ওকে, ঠিক আছে, মানে আমি যদি তোমাকে এখন এরকমটা প্রবলেম সে এরকম একটা প্রবলেম, ইনপুট RDFA and an integer n, output আচ্ছা না DFA an integer n and 2 states P and Q. Output is P and Q any equivalent? এটা একটা কিন্তু ওয়েল ডিফাইন্ড কম্পিউটেশনাল প্রবলেম না। আমি তোমাকে ডিএফএ দিলাম, একটা ইন্টিজার n দিলাম এবং হচ্ছে দুইটা স্টেট দিলাম P আর Q। তোমাকে হচ্ছে বলতে হবে যে P আর Q n ইকুইভ্যালেন্ট কি, এবং এটা তোমরা সলভ করার কি বলতো। মানে আমি একটু দেখতে চাই তোমাদের অ্যালগরিদম কোর্সের অবস্থা কিরকম করছে। মানে আমি তোমাকে অলরেডি এই দুটো যদি বুঝে থাকো দেন একটা সার্টেন অ্যালগরিদমিক টেকনিক ইউজ করে তুমি এটা সলভ করতে পারো। আমি জাস্ট একজনের কাছ থেকে টার্মটা শুনতে যাচ্ছি, যদি কেউ না বলতে পারো তাহলে আসলে অ্যালগরিদম কোর্সের কিছু গ্যাপ আছে। অনেক কিছু না, না কিন্তু গ্যাপ থাকবে কেন? এটা তো হওয়ার কথা না। মানে তুমি যদি গ্যাপ নিয়ে পার করো একটা কোর্স, এটা তো আসলে আইডিয়া না। ইউ সাপোজ টু লার্ন এভরিথিং অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান। ইউ ডোন্ট হ্যাভ টু লার্ন আ লট অফ থিংস, বাট তুমি যাই শিখো না কেন হ্যাজ টু বি দ্য কেস তুমি খুব ভালোভাবে শিখতেছো। It is better to learn only a few things but very deeply than learning a lot of things but not any of them properly. কেউ বলবা যে এখন এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে সলভ করা যায়? মানে ইউ ক্যান লাইক কোড ইট আপ ভেরি কুইকলি by using these two কি ইউজ করা যাবে? তুমি যে ডাইনামিক প্রোগ্রাম করতে পারবে। আচ্ছা এখন বলার পরে কি কারোর কাছে একটু আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে? কারণ আমি এটা মানে ডাইনামিক প্রোগ্রামিং এর পুরো স্টেপটা ভেঙে ভেঙে বলবো না, কারণ এটা আসলে এই কোর্সের মধ্যে নাই, স্কোপের বাইরে। বাট জাস্ট এইরকম এই দুইটা রেফারেন্স থেকে ইট সাজেস্ট আ ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম, যেটা দিয়ে আসলে এই প্রবলেম সলভ করা যায়। মানে অ্যাটলিস্ট একজনও কি বলতে পারবা যে
দিস ইজ ফিলিং ওকে। কারণ যদি এটা না ওকে হয় তাহলে ইউ শুড রিড আপ অন ডাইনামিক প্রোগ্রামিং, বুঝছো? কারণ মানে কম্পিউটার সায়েন্সের অ্যালগরিদম কোর্স কোর কোর্স, এই আইডিয়া গুলো হচ্ছে সব জায়গায় কাজে লাগে, এগুলো একটু ভালো মতো শেখা উচিত। ঠিক আছে, তোমরা অ্যালগরিদম কোথেকে শিখছো? অবভিয়াসলি তো ক্লাস থেকে শিখছো, অন্য কোথাও থেকে শিখছো? মানে হচ্ছে যে কোনো এক্সটার্নাল সোর্স বা হোয়াটএভার? কর্মের বইটা স্যার ফলো করেছিলাম। কমেন্ট ওকে। আচ্ছা, মানে সিএলআরএস, ঠিক আছে, Yes, ওই বইটাকে সিএলআরএস বলে। স্যার বাট একদম ফার্স্ট থেকে স্যার আমি কর্মেন বলতেই আর কি ভালো হ্যাঁ, লাগে। না কোরম্যান হচ্ছে মানে কোরম্যান হচ্ছে কি দ্য সি ইন সিএলআরএস। কোরম্যান ইজ ওয়ান চারজন রাইটার টোটাল আর কি। ঠিক আছে, কেউ কি বলতে পারো কি কেউ না দেখি রাইটার গুলো নাম? বিকজ দিজ আর ভেরি ফেমাস পিপল। লাইক এই সিএলআরএস এর আর কে বলতে পারবো থার্ড অথর যে ছিল? আর হচ্ছে রোনাল্ড রিভাস। তোমার কি আরএস এর নাম শুনছো? এই আরএস অ্যালগরিদম একটু হ্যাঁ বা না বলো তো। আমি হচ্ছে ডিটোরে চলে যাচ্ছি, বাট সমস্যা নেই, মানে আই উইল র্যাপ থিংস আপ। তারপরে একটু জিজ্ঞেস করে আরএস অ্যালগরিদমের নাম শুনছো? জাস্ট নাম, আই ডোন্ট No, কেউ না। এটা একটু কনসার্নিং। এটা আর এই টপিকটাই আমাদের ছিল না, না। তোমার কোর্সের থেকে শেখার কথা বলতেছি, জাস্ট বলতেছি বিং কালচারালি অ্যাওয়্যার। তুমি যদি কম্পিউটার সায়েন্সে পড়ো, দেয়ার ইজ আ সার্টেন কালচার অ্যারাউন্ড ইট, যেটা আসলে তোমার আসলে জানার কথা। মানে তুমি অ্যাক্টিভলি জিনিসগুলো শিখবা না, তুমি জাস্ট ওই কালচারের মধ্যে থেকে থেকে তুমি জিনিসপত্রগুলো অ্যাবজর্ব করো। আমি কেউ উদাহরণ দিই যে সে মনে করো স্পোর্টস বা ক্রিপ্টোগ্রাফি রিলেটেড কিছু। হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফি এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট জানো তো। ঠিক আছে, তুমি অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা জানো না হয়তো, দ্যাট ইজ ফাইন। আমি জাস্ট বলছি কালচারালি অ্যাওয়্যার করার কথা। যে যেমন তোমার ফেভারিট স্পোর্টস টিম বা তোমার ফেভারিট টিভি শো, এটার অনেক কিছু সময় কিন্তু তুমি জানো, বাট তুমি অ্যাক্টিভলি ভাবে শিখো না, রাইট? তুমি নিশ্চয়ই একটা লিস্ট নিয়ে তুমি হচ্ছে গিয়ে তোমার ফেভারিট স্পোর্টস টিমের স্ট্যাটিস্টিক্স বসে বসে মুখস্থ করো না। তুমি হচ্ছে গিয়ে ওই কালচারে নিজেকে ইমার্স করছো এবং ইউ জাস্ট পিক স্টাফ আপ। ঠিক আছে, ওরকম যে তুমি যদি এটা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হও, যে there are stuff যে যেগুলো তুমি ইউ জাস্ট পিক স্টাফ আপ, এবং সেটা তুমি অ্যাক্টিভলি করতে হবে না। মানে তোমার যদি মনে হয় যে তুমি হচ্ছে কি ওগুলাতে এখনো ইয়ে হচ্ছে না, তুমি ইউ আর নট ইমার্সিং ইউরসেলফ এনাফ। এবং এই ইমার্শনটা আসলে একটা ন্যাচারাল প্রসেস। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি এদিকে কথা বলতে থাকলাম, আমার টপিক শেষ হবে না। টপিক শেষ করে দরকার হলে পরে ওইগুলো আমি বলা যাবে, মানে আই হ্যাভ আ লট অফ স্টাফ টু সে অ্যাবাউট দিস। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আসলে কেন এটা করলাম এখন? মানে আমাদের কাছে এখন একটা উপায় আছে, দুইটা স্টেট আসলে কিনা, এন ইকুইভ্যালেন্ট কিনা এটা বের করা। উপায়টা কি? উপায়টা হচ্ছে কি, সিম্পলি ডাইনামিক প্রোগ্রামিং স্টাইল। আমরা আসলে প্রথমে চেক করবো যে এরা জিরো ইকুইভ্যালেন্ট কিনা। ঠিক আছে, মানে আমি যদি জিজ্ঞেস করি যে পি আর কিউ 5 ইকুইভ্যালেন্ট কিনা, এই কোশ্চেনটা অ্যান্সার দিই। স্যার এটা কি রিকারশন দিয়ে করা হ্যাঁ, পসিবল? ওই রিকারশনই তো লাগে একটা ডাইনামিক প্রোগ্রাম করার জন্য। প্রথম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রিকারশন। এখন তোমার রিকারশনটা তুমি যদি কমপ্লিটলি আনকনস্ট্রেন্ড ভাবে রিকার্সিভলি কোডটা লিখে থাকো, তাহলে অসুবিধাটা যেটা হবে যে তোমার অনেক মেমোরি যায়, রাইট? এটাই না ডাইনামিক প্রোগ্রামের অসুবিধা, যে এই জন্য তোমাকে মেমোরাইজ করতে হয়। কথাগুলো কি মনে করতেছে? Yes, sir. মেমোরাইজেশন, ইয়েস, হ্যাঁ, ওকে মেমোরাইজ করতে হয় যাতে হচ্ছে কি একই সাব প্রবলেমে বারবার সলভ না করো। এটার জন্য একটা ক্যানোনিক্যাল এক্সাম্পল কি, ফিবোনাচি দেখছো না তোমরা? ফিবোনাচি, আচ্ছা আমি অনেক দূরে চলে যাচ্ছি, বাট তোমাকে যদি আচ্ছা তোমার যেহেতু মানে তোমার অনেক পাইথন লিখে, ঠিক আছে, ডেফ ফিবোনাচি এন, ঠিক আছে, ওকে, এটার কোড কি হবে? nth ফিবোনাচি নাম্বার বের করার কোড কি হবে? এটা হবে হচ্ছে কি, ইফ তোমার n is 0 তাহলে হচ্ছে রিটার্ন 0, if n is 1
return 1, otherwise return। আচ্ছা এটা পুরোটা এইটা বেশি বড় লিখে ফেলছি, আমি এত বড় লিখতে চাই না। রাইট, মানে এগুলো তো মানে এটা তো কমপ্লিটলি মানে এমন কিছু না যে একেবারে বুঝতে পারছিস না, এটা ফাইন না? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন তুমি যদি এই কোডটা লেখো, এই কোডটা তুমি যদি চালাইতে যাও খুব বেশি বড় এনার্জি জন্য চালাইতে পারবে না। অসুবিধাটা কি হবে একটু চিন্তা করো, যে তুমি আসলে একই সাব প্রবলেম বারবার সলভ করবা। যে তোমার মনে করো তুমি আসলে ফিবোনাচি মানে ফিব 5 বের করতে চাও, ফিব 5 বের করার জন্য আগে তোমাকে ফিব 4 আর ফিব 3 বের করে নিয়ে আসো, এটা বের করার পরে যে রেজাল্ট হয় সেই দুটোকে যোগ করে তুমি ফিব 5 পাও। এটা হচ্ছে idea। এখন তুমি যখন ফিব 4 বের করতে চাও তখন তোমার ফিব 3 আর ফিব 2 বের করে এনে নিয়ে যোগ করা লাগে, রাইট? এখন তার মানে তুমি শুরুতে যখন ফিব 4 বানাইলে, ফিব 4 যখন তুমি বানাইলা সেটার জন্য তুমি একবার ফিব 3 সলভ করে আসছিলা, ফিব 2 সলভ করে আসলা, তারপর দুটোকে যোগ করে ফিব 4 আসছে। এটা বানানোর পরে তুমি যখন এখানে যখন ফিব 4 পাইলা, এখন তোমার সেকেন্ড কাজ হচ্ছে ফিব 3 বের করা, ঠিক আছে? তুমি আবার ফিব 3 বের করবা, তুমি যদি ডাইরেক্ট এইভাবে করতে লাগো, কিন্তু ফিব 2 তুমি একবার বের করেই ফেলছো এখানে। যখন ফিব 4 তোমাকে বানাইতে দিচ্ছিল তখন তুমি অলরেডি ফিব 3 একবার বানাইছিলে, ঠিক আছে? এই জন্য তুমি যদি এটা আবার এই সেম কাজটা ইফ ইউ রিডু ইউর ওয়ার্ক, তাহলে আসলে তোমার টাইমটা আসলে এক্সপোনেনশিয়াল হয়ে যাবে। তাহলে আসলে তোমাকে যেটা করতে হবে, মেমোরাইজেশন আইডিয়াটা কি, তুমি আসলে একটা জায়গাতে যে ভ্যালুগুলো বের করে ফেলো সেটা জাস্ট লিখে রাখো। পরের বার যখন তোমাকে আবার বের করতে হয় তোমাকে চেক করে দেখো যে তুমি আগেই বের করতে পারবে। আগে যদি বের করে থাকো তাহলে তুমি আর নতুন করে আর ফাংশনটা কল করবে না, তুমি জাস্ট ওইখান থেকে পড়ে আসবে। তুমি যেখানে লিখে রাখছো ভ্যালুটা সেখান থেকে পড়ে আসবে। তুমি প্রথমে চেক করে আচ্ছা আমি কি এটা আগেই বের করছি, ও আমি এটা আগেই বের করছি, সুতরাং let me not do another recursive call, let me just read off the value from this list right here। সেটা বুঝতে পারছো? বাট এখন আমি হচ্ছে ওভারস্টেপ করতেছি, এগুলো আসলে তোমার অ্যালগরিদম করছে করার কথা। ওকে আচ্ছা, লেট মি গো ব্যাক। তাহলে হচ্ছে কি যে এভাবে রিকার্সিভলি করা যাবে, বুঝছো? বাট রিকার্সিভলি করতে গেলেও অবভিয়াসলি তুমি হচ্ছে মেমোরাইজ করে করবা, তাহলে তোমার একটা ডাইনামিক প্রোগ্রাম, এটাই আমি আসলে বলতেছিলাম। আচ্ছা তাহলে আমরা কেন এত কথাবার্তা বলতেছি, কারণ আমাদের প্রথমে গোলটা কি ছিল? আমাদের গোলটা ছিল আসলে খুঁজে বের করা, ঠিক আছে? মানে দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট কিনা এটা চেক করা, ঠিক আছে? মানে আমার আসলে ইকুইভ্যালেন্ট স্টেট গুলো আসলে খুঁজে বের করাটা বলছিল, কারণ এটা দিয়ে আমি বিজনেস করতাম। এখন তুমি একটু দেখো তো, দুইটা স্টেট আসলে ইকুইভ্যালেন্ট if they are n equivalent for every n। দেখো তো এটা মেক সেন্স করে কিনা, যে দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট হবে যদি তারা n ইকুইভ্যালেন্ট হয় ফর এভরি n। এই সকল n এর জন্য তারা n ইকুইভ্যালেন্ট হয়, তারা আসলে ইকুইভ্যালেন্ট। এই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ফাইন। তাহলে আমাদের আইডিয়াটা আসলে এইটা, যে আমাদেরকে যে ডিএফ এটা দিয়ে দিলাম, যেটা মিনিমাইজ করার চেষ্টা করবো, আমরা আসলে প্রথমে 0 ইকুইভ্যালেন্স গুলো কমপ্লিট করবো, তারপর আমরা আসলে 1 ইকুইভ্যালেন্স গুলো কমপ্লিট করবো, তারপর আমরা 2 ইকুইভ্যালেন্স গুলো কমপ্লিট করবো, এবং এই কম্পিউটেশন গুলো আমরা করবো আসলে এই দুইটা দিয়ে, সরি এই দুইটা শর্ত দিয়ে, ঠিক আছে? এবং এই শর্ত দিয়ে কমপ্লিট করতে 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 একটা পয়েন্টে কি হবে সেটা আমাকে দেখলে বুঝতে পারবো। ওই যে এক্সাম্পল ডিএফ এটা ছিল সেটা দিয়ে আমরা আসলে পুরোটা করে দেখাই একবার, তাহলে বুঝতে হবে কি হবে। আচ্ছা ভুল পেজে আসছে, এই পেজে ওকে। প্রথমে আমরা আসলে 0 ইকুইভ্যালেন্স গুলো কমপ্লিট করব। 0 ইকুইভ্যালেন্স কমপ্লিট করলে কি হবে? ই খালি একাই থাকবে, রাইট? কারণ ই এর সাথে কেউ ইকুইভ্যালেন্ট না, ই একাই এক্সেপ্টিং স্টেট, আর বাকি যারা এ বি সি ডি তারা আসলে সবাই রিজেক্টিং স্টেট, তাহলে তারা পরস্পরের 0 ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে এভাবে একটা গ্রুপিং করে ফেললাম, বুঝতে পারছো? মানে ফার্স্ট স্টেপটা ক্লিয়ার, যে আমি 0 ইকুইভ্যালেন্স গুলো কমপ্লিট করে ফেলছি। এই কমপ্লিট করে আমি কি বলছি, মানে 0 ইকুইভ্যালেন্স কমপ্লিট করা খুবই সোজা। তুমি জাস্ট দেখবা যে যদি দুইটা স্টেট একসেপ্টিং হয় তাহলে তারা 0 ইকুইভ্যালেন্ট, তার মানে একসেপ্টিং স্টেট গুলো যাবে আসলে একটা গ্রুপে, নন একসেপ্টিং স্টেট গুলো যাবে 4টা গ্রুপে।
যারা নন অ্যাকসেপ্টিং তারা পরস্পরের জিরো ইকুইভ্যালেন্ট, যারা অ্যাকসেপ্টিং তারা পরস্পরের জিরো ইকুইভ্যালেন্ট। ওকে, এখন আমাদের ওয়ান ইকুইভ্যালেন্স গুলা কমপ্লিট করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে কিন্তু সকল পেয়ার আর হিসাবে আনতে হবে না। আমার কখনো বি আর ই ওয়ান ইকুইভ্যালেন্ট কিনা এই প্রশ্নের অ্যান্সার আমাকে কষ্ট করে বের করতে হবে, কারণ বি আর ই জিরো ইকুইভ্যালেন্ট না। যদি জিরো ইকুইভ্যালেন্ট না হয় তাহলে তারা ওয়ান ইকুইভ্যালেন্ট অবভিয়াসলি না। ঠিক আছে, তাহলে আমার খালি যে কম্পিটিশন গুলো করতে হবে তারা হচ্ছে শুধুমাত্র গ্রুপের মধ্যে, আমার কখনো অ্যাক্রস গ্রুপ কোনো কাজ করতে হবে না। এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো যে এখন আমাদের দেখতে হবে যে প্রতি লেটারের জন্য এই প্রতিটা দেখতে হবে, আমাদের প্রতিটা স্টেটের জন্য প্রতিটা লেটার দিয়ে হিসাব করতে হবে, কারণ আমরা তো আসলে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে, রাইট? আমি আসলে এখন ওয়ান ইকুইভ্যালেন্স কমপ্লিট করতে চাই। এটা ওয়ান ইকুইভ্যালেন্ট কিনা আমাদের দেখতে হবে। ওয়ান ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য প্রথমে জিরো ইকুইভ্যালেন্ট হইতে হবে। এটা তো অবশ্যই জিরো ইকুইভ্যালেন্ট, কারণ উপরের লাইনে এটা হচ্ছে একটা গ্রুপে ছিল, যেহেতু উপরের লাইনে এটা একটা গ্রুপে ছিল তাহলে এটা আসলে জিরো ইকুইভ্যালেন্ট ছিল। তাহলে প্রথম শর্তটা এখন সেকেন্ড শর্তটা কেউ ভায়োলেট করতেছে কিনা এটা আমাকে চেক করতে হবে। সেটা চেক করার জন্য প্রতিটা লেটারের জন্য আমাকে একে একে এই কাজটা করতে হবে। আমার লেটার মনে করো জাস্ট দুইটা আছে, আমি এর জন্য প্রথমে দেখি এ থেকে এ পাইলে কোথায় যাই। স্যার বিতে। বিতে মানে একজন একটু আনমিউটেড থেকে নিয়ে একটু বলতে থাকুন, মানে বি থেকে এ গেলে কোথায় যায়? স্যার বিতে। আমি কিন্তু দেখতেছি না, তোমরা যেটা বলতেছো আমি সেটাই সত্যি ধরে নিচ্ছি, এই জন্য। হ্যাঁ বলো, সিটা স্যার সি থেকে এতে গেলে বি। ওকে, আর ডি ডি থেকে এতে গেলেও বি। ডি থেকে এতে গেলেও বি। জি স্যার। তাহলে দেখো এই যে এরা যারা আছে এর মানে বি বি তো নিজের সাথে জিরো ইকুইভ্যালেন্ট, রাইট? তাহলে এ লেটার দিয়ে আসলে কোনো ভায়োলেশন হয় না, তাহলে the A letter is fine, the letter A is fine. I still have one more letter left, which is B. এখন বি এর জন্য এ থেকে বি পেলে কোথায় যায়? স্যার সি তে। ওকে, বি থেকে বি তে গেলে কোথায় যায়? ডি। তারপর সি থেকে বি পেলে? সি থেকে বি পেলে সি তে। আর ডি থেকে? ডি থেকে বি পেলে ই তে। ইতে। এবার দেখো একটু সমস্যা হয়েছে, আগের লাইনে এরা কিন্তু সেম গ্রুপে ছিল না, রাইট? সি আর ডি সেম গ্রুপে ছিল কিন্তু ই ছিল আলাদা। এটার মানে কি? এর মানে আসলে দেখো এ থেকে বি পাইলে সি তে যাও, ডি থেকে বি পাইলে ই তে যাও, এবং সি আর ই যেহেতু আগের লাইনে সেম গ্রুপে ছিল না, তাহলে সি আর ই আসলে জিরো ইকুইভ্যালেন্ট না। যেহেতু সি আর ই জিরো ইকুইভ্যালেন্ট না, এ আর ডি আসলে ওয়ান ইকুইভ্যালেন্ট। সিমিলারলি বি আর ডি ও ওয়ান ইকুইভ্যালেন্ট, সি আর ডি ও ওয়ান ইকুইভ্যালেন্ট। এরা কিন্তু এখনো ওয়ান ইকুইভ্যালেন্ট আছে, রাইট? এ বি আর সি, এ মানে কারণ এ থেকে বি পেলে যেখানে যায় যে সি ইজ ওয়ান ইকুইভ্যালেন্ট টু ডি, সি ইজ অলসো ওয়ান ইকুইভ্যালেন্ট টু ইটসেলফ, রাইট? তাহলে আসলে এ তে কোনো সমস্যা নেই, বি তে যে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে কি এই ডি গ্রুপের থেকে বের হয়ে গেছে, রাইট? তার মানে হচ্ছে ডি এ বি সি সবার সাথে জিরো ইকুইভ্যালেন্ট ছিল, কিন্তু ও হচ্ছে গিয়ে কারোর সাথে ওয়ান ইকুইভ্যালেন্ট না, তাহলে আসলে ডি বের হয়ে যাবে। আর এবিসি আগের মতোই রয়ে যাবে, কারণ কি এবিসি তে কোনো সমস্যা হয় না, রাইট? এবিসি তে ই লেটারের জন্য তারা সবাই জিরো ইকুইভ্যালেন্স স্টেটে গেছে, বি লেটারের জন্য সবাই যেগুলো আসছে সিবিসি এরা সবাই জিরো ইকুইভ্যালেন্ট ছিল। এটা ক্লিয়ার কিনা একটু বলো তো? জি স্যার। তার মানে প্রশ্ন থাকলে একটু করো, ঠিক আছে? কারণ এই সেম স্টেপই বারবার যাবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আবার এখন এখন আমার তার মানে এখানে লিখতে ভুলে গেছি। এখন হচ্ছে আমরা টু ইকুইভ্যালেন্স গুলো কমপ্লিট করতে চাই। টু ইকুইভ্যালেন্স গুলো কমপ্লিট করার জন্য আমাদের হচ্ছে ই লাগবে, আবার হচ্ছে কি আমাদের অ্যাক্রস গ্রুপ কোনো কিছু করতে হবে না, এটার মধ্যেই দেখবো। এটার মধ্যে আবারও দেখো যে এ লেটারে মনে করেন, আচ্ছা এখন তো আমাদের ডি দেখতে হবে, ডি এর গুলো সব মুছে দিই, ডি দরকার নেই। ওকে, এ লেটারে কিন্তু আবারও সমস্যা নেই, কারণ এ লেটারে হচ্ছে কি সবগুলোতেই বি আসছে, এ লেটার ইজ ফাইন। কিন্তু বি লেটারে এখন দেখো একটা অসুবিধা আছে। এখন এ থেকে বিতে গেলে সিতে যায়,
কিন্তু বি থেকে গেলে ডি তে যায়। সি আর ডি কিন্তু ওয়ান ইকুইভ্যালেন্ট না, তারা ডিফারেন্ট গ্রুপে আছে এই গ্রুপে, মানে এই সারিতে। তার মানে যেহেতু সি আর ডি ওয়ান ইকুইভ্যালেন্ট না, এ আর বি টু ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এটা তোমরা আগেও দেখছো, মানে এই এখানে যে আর্গুমেন্টটা মেক করা হয়েছে এটা কিন্তু আগেও দেখছো, এখন জাস্ট হচ্ছে মেকানিক্যালি দেখতেছি আমরা, রাইট? তাহলে যেহেতু এই, তাহলে এখান থেকে কি করতে হবে, বি কে আবার বাইরে বের করে দিতে হবে, ঠিক আছে? তাহলে সবার লাস্টে এইটা আসবে, সবার লাস্টে না, এখন শেষ হয়নি। এরপর এখন আমরা থ্রি ইকুইভ্যালেন্স ট্রাই করবো, ঠিক আছে? তাহলে এখনো তো যদি বি বের হয়ে গেছে, বি একটা বাদ দিয়ে দিই। আচ্ছা, যেগুলোতে গ্রুপের সাইজ এক হয়ে গেছে সেগুলো কিন্তু পড়ার কিছু নাই, রাইট? সেটা এক একাই থাকে, কম্পারিজনের কোনো কিছু নাই। এখন দেখো এইখানে এ পাইলে হচ্ছে, এ পাইলে সবসময় ওকে ছিল, এখন ওকে আছে, এখন দেখো বি পাইলেও ওকে, রাইট? তাহলে হচ্ছে থ্রি ইকুইভ্যালেন্স হচ্ছে এগুলা। এবং আমাদের দেখো আর করতে হবে না, এটাকে ফিল করতেছে যে আমাদের আর আগানোর কোনো প্রয়োজন নাই, কারণ আসলে পরপর দুইটা সেম জিনিস পেয়ে গেছে। পরপর দুইটার মধ্যে যদি একদম সেম গ্রুপিং পাওয়া যায়, তাহলে এর পরের গ্রুপে আসলে সেম গ্রুপিংই পাওয়া যাবে, কারণ প্রতিবার কিন্তু আমরা অপারেশনটা সেমই করতেছি, ঠিক আছে? এখন এইখান থেকে এইখানে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হলো, এইখান থেকে তার পরেরটাতে যাওয়ার জন্য সেম কাজই করতে হবে, কিন্তু যেহেতু এইটা থেকে এইটাতে সেম রেজাল্ট আসে, তাহলে এটা থেকে এটাতেও সেম রেজাল্ট আসে, ইনফ্যাক্ট আমাদের সবগুলাতে এসে সেম রেজাল্ট আসে। তার মানে এরপরে আমাদের করার প্রয়োজন নাই, আমরা আসলে যেটা জানি সেটা আসলে এসি ইকুইভ্যালেন্ট, জাস্ট ইকুইভ্যালেন্ট পিরিয়ড, কোনো এন না, সকল এন এর জন্য ই, আর বিডিই এটা সবাই একা একা, ঠিক আছে? বুঝতে পারছো? মানে এখান থেকে যেটা হবে, আমরা যদি একে একে আসে, আমরা যদি এসেনশিয়ালি ডাইনামিক প্রোগ্রামিংটাই হাতে সিমুলেট করছি, আর কিছু না, আমরা জাস্ট ডাইনামিক প্রোগ্রামিংটাই হাতে সিমুলেট করছি। যে শুরুতে এবিসি জিরো ইকুইভ্যালেন্ট ছিল আর ই একা নিজের সাথে জিরো ইকুইভ্যালেন্ট ছিল। তারপর হচ্ছে আমরা যখন ওয়ান ইকুইভ্যালেন্স করার সময় ওই শব্দটা ইউজ করে দেখলাম যে তোমার ডি এই গ্রুপের থেকে আলাদা হয়ে গেছে। তাহলে এখন এবিসি ওয়ান ইকুইভ্যালেন্ট, ডি খালি নিজের ওয়ান ইকুইভ্যালেন্ট, ই হচ্ছে নিজের ওয়ান ইকুইভ্যালেন্ট। তারপর আবার যখন করতে গেলাম তখন দেখলাম যে এটা আবার ভেঙে গেল, বি বের হয়ে গেল, এসি হচ্ছে টু ইকুইভ্যালেন্ট, বি হচ্ছে খালি নিজের টু ইকুইভ্যালেন্ট, ডি হচ্ছে নিজের টু ইকুইভ্যালেন্ট, এবং ই হচ্ছে নিজের টু ইকুইভ্যালেন্ট। তারপর আমরা থ্রি ইকুইভ্যালেন্স গুলো কমপ্লিট করে ট্রাই করলাম এবং দেখলাম কোনো চেঞ্জ হয় না গ্রুপিং এ। এর মানে হচ্ছে যে আর কখনোই চেঞ্জ হবে না, তোমারটা ফিক্স হয়ে গেছে। ইন দ্যাট কেস হচ্ছে আমরা বলে দিতে পারি এ আর সি আসলে ইকুইভ্যালেন্ট ছিল, তারপর বি, এবং আমরা তাহলে এখন মিনিমাইজেশনের কাজটা করে দিতে পারি। মিনিমাইজেশনের কাজটা কি হবে, এ আর সি জাস্ট দুটোকে মার্জ করে দিলাম। আমাদের স্টার্ট স্টেট ছিল এ, এখন আমাদের স্টার্ট স্টেট হচ্ছে কি এসি। এখন এ থেকে এ গেলে কোথায় যায়, মানে বি তে গেছিল, রাইট? আসলে তুমি এটা বি তে যাবে, এ থেকে বি পাইলে সি তে গেছিল। দেখো এটা কি হবে বলো তো, এ থেকে বি পাইলে সি তে গেছিল, এটা এটার জন্য অ্যারোটা কি হবে, এইখানেই থাকবে। এক্স্যাক্টলি, ঠিক আছে, ফাইন, বুঝতে পারছো? তাহলে বাকিগুলো পারবা, রাইট? তো কিছু নেই, বাকিগুলো তো জাস্ট নর্মাল। আর যেমন এখানে দেখতেছো ই থেকে বি পেলে সি তে যায়, এখানে ই থেকে বি পেলে কোথায় যাবে, অরিজিনালটা ই থেকে বি পেলে সি তে যেত, এখানে ই থেকে বি পেলে কোথায় যাবে, এসি তে যাবে। এসি তে যাবে, ঠিক আছে? সুতরাং ই তোমার বাকিটুকু তোমরা জাস্ট ফিল ইন করে দিতে পারো। এখন এটাই আসলে আমাদের আর কোনো টপিক নাই, আমাদের এটাই শেষ টার্মের জন্য। তোমার হচ্ছে প্র্যাকটিস শিটে এরকম কিছু প্রবলেম আছে, এগুলো একটু নিজে একবার হাতে করলে বুঝে যাবে যে কোথাও সমস্যা আছে না। আর ভিডিও এক্সেল থেকে একটা ভিডিও ফুললে ওয়ার্কআউট আছে, ইনফ্যাক্ট আসলে এইটাই ওয়ার্কআউট আছে, সুতরাং এটা আসলে দেখা খুব একটা লাভ হলো না, কোন একটা দেখা যাবে না, ভালো হতো। বাট এটা আসলে ডিফিকাল্ট কিছু না, জাস্ট হাতে ডাইনামিক প্রোগ্রামিং সিমুলেট করতেছে। ওকে, তোমার কোনো প্রশ্ন আছে? স্যার কুইজের টপিক কি স্যার এই পর্যন্তই থাকবে না আজকে? কুইজ না, এটা বাদ। মানে এটার আগের যে জিনিসটা, মানে এখন তো উইক 5 এ আছি আমরা, রাইট? উইক 5 এ দুইটা ম্যাটেরিয়াল, রাইট? একটা হচ্ছে কি এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করা, ইয়েস স্যার। আর একটা হচ্ছে কি এই মিনিমাইজেশন। এনএফএ থেকে ডিএফএ কনভার্ট কিন্তু আমরা গত উইকে দেখছি যে কিভাবে করে যে ট্র্যাক রেখে রেখে করতে হয়, সে আঙ্গুল রেখে রেখে, মনে আছে তো? জি স্যার। ওইটার জন্য কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, এটা করে দেখো, একবার দুবার করলে এইগুলো আসলে দেখো না। মানে আমি যেটা বলতেছি যে তোমাদের আসলে যে প্রশ্নগুলো আসে
সেই প্রশ্নগুলোতে আসলে খুব একটা মাথা খাটাইতে হয় না, শুধুমাত্র ওই যে ডিজাইন গুলোতে মাথা খাটাইতে হয়। এই কারণে মানে বাকি যেগুলো আছে সরি বাকি যে প্রবলেম গুলো আছে এগুলো জাস্ট বেসিক্যালি অ্যালগরিদমস, যেটা আসলে মেকানিক্যাল কাজ। মানে যে জিনিসটা কম্পিউটারকে দিয়ে করানো যায় সেটাতে আসলে সেই মানে আমি বিশ্বাস করি সেই প্রশ্নগুলো আসলে পরীক্ষায় দেওয়া, কিন্তু এটাই দিয়ে আসে মানে এটাই ট্রেডিশনালি হয়ে আসছে বলে আমি শুধু ওইগুলা চেঞ্জ করতে চাচ্ছি না। সুতরাং ওইগুলাই আসবে, কিন্তু ওইটা করে আসলে তুমি যেমন আমি তোমাকে একটা বড় ডিএফএ দিয়ে মিনিমাইজ করতে বলবো, এটা হয়তো একবার দুইবার করলে তোমার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, বাট তারপর একটা সার্টেন পয়েন্টে জাস্ট ইট উইল বিকাম আ চোর, রাইট? যেমন ঈশের কথাই চিন্তা করো, যে দুইটার সংখ্যা যোগ করা ফর এক্সাম্পল, ছোটবেলায় তোমাদের যোগ করতে হয়েছিল কিছু কারণ তোমাদের হচ্ছে ফ্লুয়েন্সি বাড়ানো লাগছিল, কিন্তু এখন কি দুইটার সংখ্যা যোগ করাটা কি কোনো ক্রিয়েটিভিটির ব্যাপার? এটা জাস্ট সিম্পলি একটা মেকানিক্যাল কাজ। এগুলো আসলে ওই রকমই। এবং হোপফুলি তোমরা এটার পিছনে কারণটা বুঝতে পারছো কেন এই অ্যালগরিদমটা কাজ করে। অ্যালগরিদমটা এসেনশিয়ালি আমরা আসলে ইকুইভ্যালেন্ট স্টেটগুলো খুঁজে বের করতে চাচ্ছিলাম, কিন্তু ইকুইভ্যালেন্ট স্টেটগুলো আমরা স্টেপ বাই স্টেপ খুঁজে বের করছিলাম। প্রথমে জিরো ইকুইভ্যালেন্ট কারা তাদেরকে বের করছিলাম, তারপর ওয়ান ইকুইভ্যালেন্ট কারা, তারপর টু ইকুইভ্যালেন্ট, তারপর থ্রি ইকুইভ্যালেন্ট, এভাবে করে বের করতে করতে একটা পয়েন্টে আমরা দেখলাম যে আর ইকুইভ্যালেন্স রিলেশন গুলো চেঞ্জ হচ্ছে। এর মানে আসলে এটা মানে ফর এভার ইকুইভ্যালেন্ট। ওকে, ঠিক আছে স্যার এই জিনিসগুলোর প্র্যাকটিক্যাল ইউজ স্যার, মানে একটা ছোটখাটো এক্সাম্পল দিলে স্যার ভালো হতো। মানে না এগুলো না, এখন প্র্যাকটিক্যাল ইউজ বলতে হচ্ছে তোমার আচ্ছা এটা তোমরা কি ডিজিটাল লজিক ডিজাইন করছো? ডিজিটাল লজিক ডিজাইন এরকম সিমিলার কিছু ছিল। তোমরা যখন ওই যে ফ্লিপ ফ্লপ রিলেটেড বা যে কোনো স্টেট টাইপ অফ সার্কিটে অনেক সময় মিনিমাইজেশনের কিছু জিনিসপত্র থাকে, জি স্যার। ওটা কি করছিলা? ওরকম কিছু ছিল তোমাদের? ওগুলো কি পড়ছো? জি স্যার, পড়েছি তো স্যার, লজিক ডিজাইনের যে কোর্সটা। হ্যাঁ, লজিক ডিজাইনের কোর্সে কি এরকম মিনিমাইজেশন ছিল? একটা মিনিমাইজেশন টাইপের জিনিস থাকার কথা, মানে থাকার কথা বলতেছি না, এটা হচ্ছে সিলেবাস কত বড়, তারপরে সিলেবাস কতখানি এক্সটেন্সিভ, তারপরে ডিপেন্ড করে, বাট ওরকম কিছু জিনিসপত্র আছে। এখন এখানে মিনিমাইজেশনের পয়েন্ট হচ্ছে যে লাইক তুমি ইউনিক মিনিমাল ডিএফ এটা খুঁজে বের করতে চাও, ঠিক আছে? এখন তুমি যদি একদম প্র্যাকটিক্যাল জিনিস চাও, ঠিক আছে, যে আমি ঠিক এইটাই চাই, মানে এরকমই করতে চাই, মানে একদম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তাহলে আসলে কম্পাইলার কোর্সের বিহাইন্ড দ্য সিন আসলে অনেক এগুলা হইতেছে। যদি কম্পাইলার কোর্স করে এবং যদি বিহাইন্ড দ্য সিন জিনিসপত্র বুঝতে চাও, তাহলে আসলে যে সফটওয়্যার গুলো ইউজ করো সেই সফটওয়্যার গুলো বিহাইন্ড দ্য সিন এই কাজগুলো করতেছে। যেমন তোমার যদি একটা লেকচার লিখতে হয়, সেই লেকচারটা আসলে এসেনশিয়ালি তুমি রেগুলার এক্সপ্রেশন তাকে সাপ্লাই করো, সে ওই রেগুলার এক্সপ্রেশনটাকে একটা ডিএফ তে কনভার্ট করে, এবং করার পরে সেই ডিএফ এটাকে হয়তো মানে প্রথম কনভার্সনটা একটা ইনএফিশিয়েন্ট ডিএফ হয়, তারপর বিহাইন্ড দ্য সিন তারপর একটা মিনিমাইজেশন অ্যালগরিদম চালায় নিয়ে এটাকে হচ্ছে মিনিমাল ডিএফ এ কনভার্ট করে। তারপরে তুমি যখন কোন একটা টোকেন আসে সে আসলে ওই ডিএফ এ চেক করে যে এটা অ্যাকসেপ্টেড হচ্ছে নাকি হচ্ছে, ঠিক আছে? মানে তুমি যদি একদম ফ্রম স্ক্র্যাচ একটা কম্পাইলার লিখতে চাও, তাহলে তোমাকে আসলে এগুলো ফ্রম স্ক্র্যাচ কোড করতে হবে। বাট নর্মালি এখন কেউ ফ্রম স্ক্র্যাচ কম্পাইলার বানায় না, কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যার গুলো এই কাজগুলো করতেছে, বুঝতে পারছো? মানে দিস ইজ লাইক দি বেস্ট এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দ্যাট ইউ ক্যান ডু। আচ্ছা, বাট মানে যেহেতু আমি এটা নিয়ে বলতেছি ওয়াইল আই এম অ্যাট ইট, সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি সবকিছু আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকা উচিত না, ঠিক আছে? যেমন হচ্ছে কি মিউজিক বা আর্ট, যে মানে পিপল ডু আর্ট অর মিউজিক বিকজ ইট গিভস দেম প্লেজার, ঠিক আছে? এখন আই ওয়ান্ট টু কনভিন্স ইউ যে এই জিনিসগুলো ওই রকম হইতে পারে, ঠিক আছে? মানে মানুষ ছাড়া তো অন্য কেউ আসলে মিউজিকে ইনডালজ করে না, ঠিক আছে? সুতরাং মিউজিক ইজ আ পার্ট অফ হু উই আর অ্যাজ হিউম্যান বিংস, ঠিক আছে? এরকমও হচ্ছে কি থিওরি অফ কম্পিউটেশন ইজ পার্ট অফ হোয়াট মেক্স আস হিউম্যান বিংস, ঠিক আছে? ইট ডাজ নট নিড টু হ্যাভ a practical application, and I believe in doing things for the sake of it, because I do not want to do A because it helps me in doing B. There are certain things that should be allowed to be done because for the sake of itself. I want to do A because I want to do it. Hopefully that makes some sort of sense. If it does not, তাহলে হচ্ছে কম্পাইলার এক্সাম্পল, রাইট? কম্পাইলার। ওকে, তাহলে আমি হচ্ছে আপাতত রেকর্ডিংটা অফ করি।
তোমরা হচ্ছে লাস্ট একটা ক্লাস 1 দিয়ে দাও, ইফ এভরিথিং মেড সেন্স, আমরা একটু প্র্যাকটিস করলাম ইন্টারনেটে।